আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করবেন আপনারা যারা জয়েন করছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম এসএই জব কেয়ার কর্তৃক অনলাইন 11তম ব্যাচে। আমার প্রাণপ্রিয় ডিপ্লোমা ভাই এবং বোনেরা, আপনাদের জন্য বরাবরের মতো এসএই জব কেয়ার এই দূরবর্তী যে ক্লাস, আপনারা যারা ব্যস্ততার কারণে অথবা চাকরি অথবা বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, এই সমস্যার কারণে যারা গাজীপুর এসে নিয়মিত ব্যাচের সাথে ক্লাসগুলো করতে পারেন না, তাদের জন্য একটা চমৎকার আয়োজন তারা করে থাকেন। তার ধারাবাহিকতায় আজকে 11তম ব্যাচ। তো সেই ব্যাচে আজকে আমি উদ্বোধনী দিনে আপনাদের সাথে কথা বলবো। আমার সংক্ষিপ্ত পরিচয়, আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমি এখানে সাধারণ জ্ঞান ক্লাস নিয়ে থাকি, অফলাইন এবং অনলাইন দুইটাতেই। আমার পড়াশোনা রাজশাহী ইউনিভার্সিটি থেকে, ইতিহাস বিভাগ অনার্স এবং মাস্টার্স করছি সেখান থেকে। ফলে আমি যে বিষয়টি আপনাদেরকে পড়াই বা পড়াবো, সেটির সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে। বলা যায় যে সাধারণ জ্ঞান বিষয়ে যদি কারো পড়ানোর হক থাকে, সেটি হচ্ছে ইতিহাস ব্যাকগ্রাউন্ডের যারা ছাত্র আছে। হ্যাঁ, এরকম। হ্যাঁ, অনুমতি থাকলে হ্যাঁ আরেকবার বলবেন, কথাটা শুনতে পাই নাই। আচ্ছা, আমি হয়তো উনি আরেকবার বলবেন। তো আমার কথাগুলো আমি বলি। আমার পরিচয়টা আশা করি আপনারা পেয়েছেন। তারপরে যদি কারো আরেকবার বা কোনো কিছু মিসিং হয়ে যায়, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আর আজকে আমরা হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না, একটু আস্তে করে একটু সুন্দর করে বলবেন। হ্যাঁ, 11 ব্যাচ। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ মশিউর শেয়ার, আমাদের 11 ব্যাচের শেয়ার। ধন্যবাদ আপনাকে জয়েন করার জন্য। তো আমরা যেখানে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার একটা সংক্ষিপ্ত পরিচয় দিলাম। এখন আমি একটু আপনাদের সাধারণ জ্ঞান যেই সাবজেক্টটি, এটার গুরুত্ব, এই মুহূর্তে জব সেক্টরে তার প্রয়োজনীয়তা খুব সংক্ষেপে 2-4টা শব্দে আমি বোঝানোর চেষ্টা করব, কারণ এটা বোঝাতে গেলে অনেক অনেক লম্বা কথা বলতে হবে। তো সেটার সময় বা আজকে নয়, আমাদের এটা ধারাবাহিকভাবে চলতেই থাকবে আর কি। তো ওই আরেকটা কথা, আমাদের আসলে লাইভ ক্লাস বা ফ্রি ক্লাস এরকম কোনো ব্যাপার থাকে না। অফলাইনেও আমরা মোটামুটি প্রথম দিন থেকেই মূল আলোচনায় যাই, আমাদের ওইরকম ফেরত আসতে হয় না যে আমরা হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের ওই টাইপের আলোচনাগুলোই আমরা করব, কিন্তু আমাদের আগে সিলেবাস বোঝা দরকার। তাহলে কি হবে, আমরা সংক্ষিপ্ত আকারে অনেকগুলো পড়া বাদ দিয়ে মোটামুটি একটা ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারবো। তো খুব সংক্ষেপে আমি একটু সাধারণ জ্ঞান এই মুহূর্তে কেন জব সেক্টরে গুরুত্বপূর্ণ বলে দিই আর কি, বা নন পার্টটা আপনাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। তো ইদানিংকালে আমরা একটু পরীক্ষায় যদি ফলো করি, বিভিন্ন পরীক্ষাগুলোর পদ সংখ্যায় তুলনায় আমাদের প্রার্থী সংখ্যা অনেক বেশি। ফলে দেখা যাচ্ছে যে পরীক্ষকরা একটা ঝামেলা এড়ানোর জন্য প্রথমত প্রার্থীকে বাদ দেওয়ার জন্য একটা পরীক্ষা নিচ্ছে, যেটাকে আমরা বাছাই পরীক্ষা বলি, ইংরেজিতে বলে প্রিলিমিনারি। তো ওই প্রিলিমিনারি পরীক্ষার টোটাল সিলেবাসটা হচ্ছে আমাদের নন পার্টের উপরে। আর নন পার্ট বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আর হচ্ছে আপনার এই ম্যাথ, যেটাকে আমরা বলি জেনারেল ম্যাথ। তো মোটামুটি এখানে কিন্তু আপনাদের ডিপ্লোমা লাইনের পড়াশোনার কোনো বিষয়ের সাথে এগুলো সম্পর্কযুক্ত নয়। 4 বছর আমরা মোটামুটি একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্যে পড়ে এসে হঠাৎ করে আবার এ ধরনের নন বিষয়টা আমাদের জন্য একটু বুঝতে বা আবার নিজেকে ওই জায়গাতে মানিয়ে নিতে একটু সময় লাগে। এটা খুব কঠিন জটিল ব্যাপারটা এরকম না, কিন্তু নতুন হওয়ার কারণে আমাদের জন্য একটু ভীতিকর অবস্থায় তৈরি হয়। তো সেই জায়গায় নন পার্টটা এই কারণে গুরুত্বপূর্ণ হলো যে আমি যদি প্রিলিমিনারিতে পাস না করি, তাহলে আমি রিটেনে বসতে পারতেছি না। আর ডিপার্টমেন্ট আমার অনেক ভালো হলো, বাট আমি রিটেনে যদি কোয়ালিফাই করি না করি আর কি প্রিলিমিনারিতে, তাহলে তো আমার রিটেনের প্রস্তুতিটা মোটামুটি বৃথা বলা যায় আর কি। তো সেই অর্থে আমাদেরকে নন পার্টের উপরে গুরুত্ব দিতে হবে, শুধু সাধারণ জ্ঞান না, বাংলা, ইংরেজি, ম্যাথ যা আছে সবগুলোর উপরেই। এখন 2-3টা উদাহরণ দিতে পারি যে বড় বড় কিছু চাকরিতে আপনার সাধারণ জ্ঞানটা প্রিলি এবং রিটেন দুই জায়গাতেই বড় ফ্যাক্ট করছিল। আপনারা জুনিয়র ইনস্ট্রাক্টরের কথা জানেন, যেখানে মাত্র 200 মার্কের একটা এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হয়েছিল, যেখানে প্রায় 3500
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বিভিন্ন পলিটেক ইনস্টিটিউটগুলোতে কর্মরত রয়েছেন আর কি। অনেক প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা হয়েছিল, কিন্তু সেটা টোটাল বিষয়টাই ছিল নন পার্টের উপরে, কোনো ডিপার্টমেন্ট ছিল না। 40 বাংলা, 40 ইংরেজি, 40 সাধারণ জ্ঞান, 50 ছিল বিজ্ঞান, আর 30 ছিল জেনারেল ম্যাথ। ফলে আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে নন পার্টের গুরুত্বটা কত। এবং আপনারা জানেন এই চাকরিতে আপনারা 10ম গ্রেডে ঢোকেন, কয়েক বছরের মধ্যে আপনারা 9ম গ্রেডের একজন কর্মকর্তায় প্রমোশন পেয়ে উত্তীর্ণ হন। খুবই আকর্ষণীয় একটা চাকরি। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের অনেকের আকাঙ্ক্ষিত একটা চাকরি হচ্ছে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি, পিজিসিবি, তাই না? তো ওই পরীক্ষাতেও আমরা দেখছিলাম কি মোটামুটি আপনার নন পার্টের ভূমিকাটা অনেক অনেক বেশি ছিল। কিভাবে? যে প্রিলিমিনারি একটা 80 মার্কের একটা 80টা কোয়েশ্চেন ছিল, বাট 100 মার্কের নাম্বার ছিল, তো সেটা ছিল পুরোটাই নন পার্টের উপরে। তো দেন প্রিলি পাস যারা করলো তারা অবশ্যই নন পার্টে ভালো ছিল। দেন এবারে রিটার্নে যে ব্যাপারটা ছিল, অনেকেই আমরা ধারণা করছিলাম যে রিটার্নে সিংহভাগ নাম্বার থাকবে হচ্ছে আপনার ডিপার্টমেন্ট থেকে। খুবই আশ্চর্যের বিষয়, সেখানে আমরা দেখলাম যে ডিপার্টমেন্টের নাম্বার ছিল মাত্র 40, নন ডিপার্টমেন্টের নাম্বার ছিল 60। তো এই একটা একটা ব্যাপার দেখলাম আমরা। এছাড়াও ইদানিংকালে পিএসসি কর্তৃক যে পরীক্ষাগুলো হচ্ছে, বিশেষ করে সর্বশেষ রেলওয়ে নিয়োগ পরীক্ষায়, যেটার ভাইবা চলমান, কিছুদিন পরে শুরু হবে আর কি। তো সেখানে যদি আপনারা দেখেন, এখানে নন পার্টের আধিক্যতা ছিল অনেক অনেক গুণ বেশি। যারা ননে ভালো করবে আলটিমেটলি দিন শেষে চাকরিটা তারাই কিন্তু এখানে পাবে। তো আশা করি মানে এই আমাদের এই 3-4টা উদাহরণে আপনার জন্য যথেষ্ট হবে এই মুহূর্তে নন পার্টকে আমরা কতটা ফোকাসে রাখতে পারি, বুঝতে পারছেন? আচ্ছা, তো এই হলো আমাদের এই সাধারণ জ্ঞান বিষয়ে সর্বোচ্চ পরিমাণে একটা নাম্বার তোলার সুযোগ থাকে, কারণ মোটামুটি এই জিনিসগুলো আমরা জেনে থাকি আর কি। মানে একদম চারপাশে যা ঘটতেছে আর কি, প্রতিনিয়ত যা ঘটতেছে, বা আগে অনেক আগে যেগুলো ছোটবেলা থেকে আমরা গল্প শুনে শুনে এই পর্যন্ত আসছি, মোটা থেকে এগুলোর প্রতি আমাদের সবার ধারণা থাকে। কিন্তু সমস্যা হলো এর ব্যাপ্তিটা অনেক বেশি, মানে অনেক অনেক গুণ বেশি আর কি। আপনি যখন দাঁড়িয়ে আমি ক্লাস নিচ্ছি বা আপনাদের সাথে কথা বলতেছি, সেই সময় পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো আমাদের জন্য জানা মানে ফরজ হয়ে গেছে পরীক্ষার জন্য, বুঝতে পারছেন? আবার আজ থেকে 5,000 10,000 বছর পূর্বে যে মানুষগুলো পৃথিবী থেকে বিগত হয়ে গেছে, তাদের যে কর্মকাণ্ড, সেগুলো আমাদের আলোচনার বা পাঠ্যপুস্তকের পড়াশোনার আলোচনার বিষয়। তো দেখেন, সাধারণ জ্ঞান আজ হইতে 10,000 বছর পূর্বে এবং আজকে যখন ক্লাস নিচ্ছি, অথবা আগামীতে যে ঘটনাগুলো ঘটবে, সবই আপনার সাধারণ জ্ঞানের বিষয়। ফলে এখানে আসলে সুনির্দিষ্ট সিলেবাস, বাধা ধরা কোনো জায়গায় আসলে নাই। ফলে আমরা যখন পড়তে যাই তখন সমস্যায় পড়ি, এতগুলো জিনিস কিভাবে পড়বো, মনে রাখবো কিভাবে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, অনেকগুলো প্রবলেম আমাদের হয়ে থাকে আর কি। তো আমরা কি করি, স্থায়ী যে বিষয়গুলো আছে সেগুলো তো আর পরিবর্তনীয় না। তো স্থানীয় বিষয়গুলোকে আমরা আইডেন্টিফাই করছি যে কত জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তো সেখানে আমাদের কি হলো, অনেক অনেক জিনিসগুলো আমরা বাদ দিয়ে মূল যে জিনিসগুলো সেগুলোকে একটা জায়গায় আনছি আমরা। তো দেখা গেল যে সেখানে অনেকগুলো পড়াকে বাদ দিতে পারছি। আর সাম্প্রতিক যে বিষয়টি আছে সেটা তো আমাদের সবার জন্যই সেম। আর যারা আপডেট থাকবো, যারা পত্রপত্রিকা পড়বো, বিভিন্ন ফেসবুকে জবের যে গ্রুপগুলো আছে তাদের সাথে যুক্ত থাকবো, বিশেষ করে যারা এই ব্যস্ততার কারণে পড়তে পারে না তাদের জন্য অনেক ধরনের ছোট ছোট বই প্রকাশিত হয়, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, অথবা ছোট 6 মাসের 3 মাসের একটা করে ছুটি বই বের হয়। তাহলে আপনারা ওগুলো পড়েও কিন্তু নিজেকে আপডেট করতে পারেন পরীক্ষার আগে। ফলে দেখা যাচ্ছে যে এই সাবজেক্টটাও যদি একটু সায়েন্টিফিক্যালি, একটু পরিকল্পনা করে, মানে সিলেবাস বুঝে পড়াশোনা করা যায়, অনেক বিষয়গুলোকে বাদ দিয়ে অল্প কথায় একটা ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। আপনাকে উদাহরণ দিতে পারি, ধরে নেন কোনো একটা বিষয় দিবস সম্পর্কে উদাহরণ দেওয়া যেতে পারে। বাংলাদেশের যতগুলো প্রকাশনীর রাইটার আছে তাদের বেশিরভাগ বইগুলোতে আপনারা দেখবেন 200-250টা পর্যন্ত দিবস আছে, জাতীয় এবং আন্তর্জাতিক মিলে। এবং অনেক সময় যে সরকার পরিবর্তন হলে দিবসেরও পরিবর্তন হয়ে যায়, তাই না? তো এখন আপনি এতগুলো দিবস পড়ে মনে রাখবেন কিভাবে? তাহলে এখানে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে যে আমি যত কম দিবস পড়ে, যত কম দিবস পড়ে আমি পরীক্ষার হলে গিয়ে কমন ফেলাতে পারবো, এটা হচ্ছে আপনাদের মূল টার্গেট হওয়া দরকার। তাহলে এটা কিভাবে হবে? এটা অভিজ্ঞতা থেকে, 1 দিন 2 দিন থেকে এটা সম্ভব না। তো আমরা সেই অভিজ্ঞতা জায়গাগুলোতে কি করছি, গোটা 250টা দিবস জাতীয় এবং আন্তর্জাতিক 30, 35, 40টা দিবসের মধ্যে এনে দিয়েছি আমি আপনাদেরকে। তো দেখবেন ওই 40টা দিবস থেকে মোটামুটি ঘুরে ফিরে আসবে, এবং রিসেন্ট টাইমে যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে আরও একটু বেশি গুরুত্ব দিলে মোটা দাগে দেখা যায় যে আমরা সবগুলোই প্রায় পরীক্ষা হলে কমন পেয়ে যাই। তাহলে আমি যদি 250টা দিবস বারবার না পড়ে
ওই যে সময়টা আমি এফোর্টটা ওখানে ব্যয় করব সেটাকে যদি আমি এই 40টাতে দেই তাহলে দেখা যাবে যে ওই দিবসটাই আমি পড়লাম, বাট ওই যে সময়টা 250টাতে দেওয়া লাগতো সেটা আমি 40টাতে দিচ্ছি, ফলে আমি তার 5 বার বেশি পড়তে পারবো। তাহলে একটা জিনিস যখন আমি 5 গুণ বেশি সময় পড়বো, স্বভাবতই আমার ওই বিষয়ের প্রতি একটা দখল আসবে, এটা আপনারা সহজে বুঝতে পারেন। তো এই যে জিনিসগুলো আছে আমরা আপনাদেরকে ওইভাবে রেডিমেড ওয়েতে গোছায়ে সুন্দরভাবে দেব। এখন তারপরও আমাদের একটা একটা সহায়ক বই থাকা দরকার। কেন বই থাকা দরকার? তাহলে সেখানে সিলেবাসটা গুছিয়ে A to Z দেওয়া থাকে আর কি। আমাদের শিটগুলোতে আপনাদের গুছিয়ে দেওয়া আছে, সব কিছুই ঠিক আছে, বাট ওখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। তো আমি যদি ওগুলোকে একটু এলাবোরেট করতে চাই, ওই শিটটাকে যদি একটু তুলনা করতে চাই ইনফরমেশনগুলোকে, তাহলে আমাদেরকে কিন্তু একটা বই কেনা লাগে। তো আপনি সাধারণ জ্ঞানের জন্য আপনারা কোন ধরনের বই কিনবেন? এসএই জব কেয়ার আসলে বিশেষ করে সাধারণ জ্ঞানের কোনো বই, নিজস্ব কোনো বই নাই, আমরা তৈরি করি নাই। কেন? এটা প্রতিনিয়ত আপডেট করতে হয়, আর আপডেট করাটা আমাদের জন্য একটু ঝামেলাপূর্ণ, ফলে আমরা ওই বইয়ের দিকে যাই নাই, আমরা নোটের দিকে ফোকাস করছি। তো তারপরে যেহেতু বললাম বই কিনতে হবে, তাহলে বাজারে এই মুহূর্তে অনেক ভালো ভালো রাইটারের বই আছে, আর বিশেষ করে সাধারণ জ্ঞানের বইগুলো সবই ভালো, কারণ সাধারণ জ্ঞানের উপরে মোটামুটি বই তৈরি করা যায়, কারণ একটা সুনির্দিষ্ট কয়েকটা জায়গা আছে, ওগুলো থেকেই প্রশ্ন আসে, ওরা ওই উপরে তথ্য কালেক্ট করে একটা বই তৈরি করে আর কি। তো সমস্যা হলো কোনো রাইটারের বইয়ে অনেক বেশি তথ্য, আবার কোনো রাইটারের বইয়ে তথ্য কম, আবার যেই রাইটারের তথ্য কম সেখানে আবার যে রাইটারের তথ্য বেশি, তাদের মধ্যে আবার অনেকের সমস্যা হলো যে তথ্যের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তিকর তথ্য আছে, যে এক বইয়ে দেওয়া হলো এত তারিখ, আরেক বইয়ে দেওয়া আছে এত তারিখ। তো আমরা আসলে আইডেন্টিফাই করতে হবে যে প্রচলিত বইগুলোর মধ্যে কোন বইগুলোতে তথ্য কম আছে এবং তথ্যগুলো নির্ভুল আছে। তথ্য কম এবং নির্ভুল এই বইগুলোই মোটামুটি বাজারে সবচেয়ে বেশি চলে, এবং ওই বইগুলো পড়লেই ভালো একটা প্রস্তুতি নেওয়া সম্ভব। এখন বলবেন যে ভাই তাহলে সেক্ষেত্রে কোন বইটা ভালো হতে পারে? তো এই মুহূর্তে বাজারে আমি যে এটা বললাম, আমরা বিশেষ কোনো বইকে ফোকাস করি না, তবে আমাদের স্টুডেন্টের জনপ্রিয়তা বা আমাদের পড়াতে বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করি জর্জের MP3, এইটা। এছাড়াও রিসেন্ট টাইমে মিহিরস জিকে, এটাও অনেক ভালো লিখছে। আর অগ্রদূত, এটা তো বাজারে সব থেকে এখন এই মুহূর্তে বেশি প্রচলিত একটা বই আর কি। তাহলে আপনারা এই তিনটার মধ্যে বাজারে গিয়ে যদি আপনার মনে হয় আমার এই বইটা আমার কাছে মনে হচ্ছে ভালো, আমি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করব, তাহলে আপনারা কিনে ফেলতে পারেন, কারণ এই তিনটা বইয়ের তথ্য মোটামুটি আপনার নির্ভুলতার ব্যাপারটা অনেক বইগুলোর তুলনায় একটু বেশি আর কি। তাহলে আপনারা খেয়াল করবেন তথ্য কম এবং নির্ভুল। তো সেই অর্থে তিনটার মধ্যে যদি আমি আপনারা আমাকে ফোকাস করতে বলেন যে ভাই আপনি কোনটাকে প্রেফার করবেন, তাহলে আমি আপনাদেরকে বলবো যে জর্জের MP3 বইটা মোটামুটি মানের, তথ্য কম এবং আপনার ইনফরমেশনগুলো নির্ভুল বলা যায় আর কি। সেখানকার প্রিভিয়াস প্রশ্নগুলো আর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে অনুচ্ছেদ আকারে, সেগুলো যদি পড়েন মোটামুটি একটা ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব হবে বলে বিশ্বাস রাখি আর কি। তাহলে আমরা বই সম্পর্কে একটা ধারণা পেলাম, আর এই মুহূর্তে নন পার্টের গুরুত্বটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারছি আশা করি। এখন আমাদের আজকের সাধারণ জ্ঞান আমি যে আপনাদেরকে পড়াবো সেটার উপরে একটা ছোট্ট রোড ম্যাপ দিই, আমরা কতগুলো ক্লাস নিব আর কোন পদ্ধতিতে পড়াবো সেই জিনিসগুলো আপনাদের একটু ধারণা দিই। তারপর একটা ছোট টপিকস নিয়ে আলোচনা করব, যেটার মানে সংজ্ঞায়নগুলো ক্লিয়ার করলেই আপনারা মোটামুটি বড় কোনটা ছোট কোনটা এগুলো বুঝতে পারবেন। এতক্ষণ থেকে যে আলোচনা করছি বই নিয়ে অথবা আপনার হচ্ছে সিলেবাস নিয়ে, এগুলো নিয়ে যদি আপনাদের আরও অনেক প্রশ্ন থাকে, তাহলে আমাদের এই ক্লাস শেষে আমাদের যে অনলাইন ডিরেক্টর আছেন তিনি আপনাদের সাথে কথা বলবেন, ওনার কাছে আপনারা এই বিষয়গুলো আরও ডিটেলস তথ্য পাবেন। আশা করি বুঝতে পারছেন। তো দেখেন আমার যে সাধারণ জ্ঞান, সেই সাধারণ জ্ঞানে আমরা এখানে দুটো বিষয়কে ইনক্লুড করছি যেটা সবারই করা উচিত সিলেবাস অনুযায়ী। সেটা হচ্ছে একটা হলো বাংলাদেশ বিষয়াবলী, আপনারা সবাই জানেন এটা হচ্ছে আমাদের এই দেশীয় যে ব্যাপারগুলো অতীতে এবং বর্তমানে যে ঘটে যাচ্ছে, সেটি হচ্ছে এই বাংলাদেশের উপরেই যে বিষয়টা, সেটা হলো বাংলাদেশ অ্যাফেয়ার্স, বাংলাদেশ বিষয়াবলী। আরেকটি হচ্ছে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তো এই যে দুইটা বিষয়ের সমন্বয়ে কিন্তু আমাদের মূলত এই সাধারণ জ্ঞানের অংশটা আপনার হচ্ছে গঠিত আর কি। এখন কথা হলো যে এই দুইটা বিষয়ের মধ্যে আপনাদের যে ডিপ্লোমা যে ব্যাকগ্রাউন্ড যারা আছে, তারা যারা পরীক্ষা দেন তাদের জন্য একরকম ভাবে পড়া উচিত,
আবার যারা জেনারেল স্টুডেন্ট আছে তাদের জন্য এক ধরনের পড়া উচিত। তো আমাদের দেশে এই মুহূর্তে সাধারণ জ্ঞান জেনারেল ডিপ্লোমা লাইনে পড়াচ্ছে এরকম জনপ্রিয় শিক্ষক বা অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকের বড়ই অভাব আমি যেটা দেখছি। জেনারেল লাইনে অনেক অনেক টিচার আপনারা পাবেন, বাংলাদেশে অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে, বাট ওইটা আপনাদের জন্য সুইটেবল না। আপনাদের জন্য সুইটেবল হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের মানে সিলেবাস বোঝা, এই ব্যাকগ্রাউন্ডের প্রশ্ন পদ্ধতি জানা, এই ব্যাকগ্রাউন্ডের কোন পরীক্ষাতে কোন ধরনের প্রশ্ন হয় তার আলোকে পড়ানোর এই টিচার এই মুহূর্তে আপনাদের খুবই কম। আপনারা দেখবেন যে পাবেন না ওইরকম। তো অনেক বড় একটা প্ল্যাটফর্মে গিয়ে অনেক বড় করে পড়ে আপনার কিন্তু খুব একটা ফায়দা হবে না, কারণ আপনার সাথে অনেকগুলো সম্পর্ক নেই। আপনি কিভাবে দেখেন, ওনারা কিন্তু এই বাংলাদেশ আর আন্তর্জাতিকে প্রায় সমান গুরুত্ব দিয়ে পড়াবে, কিন্তু আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি আপনাদের জন্য বাংলাদেশ বিষয়াবলীর তুলনায় আন্তর্জাতিক মানে খুবই কম গুরুত্বপূর্ণ আর কি। কেন? আপনারা দেখবেন আপনাদের যে প্রশ্ন হয়, ধরে নিলাম একটা 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে, আর এই 100 নম্বর প্রিলিমিনারি পরীক্ষাতে আপনারা খেয়াল করবেন যে এই আপনার যদি সাধারণ জ্ঞান অংশে 20টা প্রশ্ন থাকে সে ধরে নিলাম, তাহলে আপনারা ওখানে খেয়াল করবেন যে অলমোস্ট 13 থেকে 15টা প্রশ্ন আপনার হবে এই বাংলাদেশ বিষয়াবলীর উপরে। এখন যদি 13টা প্রশ্ন হয় তাহলে সেই প্রশ্নগুলোতে আপনার বিজ্ঞান এবং আইসিটি, যেটাকে আমরা বলি হচ্ছে জেনারেল সায়েন্স আর কি, দৈনন্দিন বিজ্ঞান, তাহলে বিজ্ঞান এবং আমাদের যে আইসিটি যে সাবজেক্টটি আছে সেখান থেকেও 2-1টা নাম্বার থাকে। তাহলে সেখানে আপনার ওই 2-3টা নাম্বার কিন্তু এখান থেকে আসে, আর বাকি থাকে কিন্তু আবার 3, 4, 5 এরকম একটা অপশন। তাহলে ধরে নিলাম সর্বোচ্চ 5টা প্রশ্ন আপনার থাকে আন্তর্জাতিক থেকে। এটা কিন্তু আপনাদের ডিপ্লোমা স্টুডেন্টদের যে পরীক্ষাগুলো হয় সেই আলোকে কিন্তু আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এখন সেই প্রশ্নগুলো কেমন টাইপের হয়, এই 5টার মধ্যে এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো অতীতে খুবই বড় ইম্প্যাক্ট ফেলাইয়া দিয়েছিল, গুরুত্বপূর্ণ ঘটনা। ধরে নেন যে জাতিসংঘ, বিশ্বের একটা সব থেকে বড় আমাদের হচ্ছে এই জাতিরাষ্ট্রের সংগঠন, তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। তো বলেন তো এই জায়গাটা কিন্তু আমাদের মোটামুটি সবারই কম বেশি জানা আছে, ফলে এই জায়গাতে প্রশ্নটা দেখা যায় যে গড়পত্তায় বেশিরভাগ স্টুডেন্টই কভার করবে। এরপরে হচ্ছে আপনার এমন একটা প্রশ্ন দিল, ধরে নিলাম ওয়ার্ল্ড ওয়ার, বিশ্বযুদ্ধ, বিশ্বযুদ্ধের কোন চুক্তির মাধ্যমে আমাদের প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়েছিল, তাহলে সেই চুক্তির নামটা অথবা সালটা আমাদেরকে পড়ে রাখতে হবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, সাধারণ জ্ঞানের এই 5টা প্রশ্নের মধ্যে এরকম 2টা বা 3টা প্রশ্ন থাকে যেগুলো একদমই বড় বড় ঘটনাগুলো, অথবা একটা সংগঠন থেকে প্রশ্ন হতে পারে যে অমুক সংগঠনটার সদর দপ্তর কোথায়, হ্যাঁ এরকম। এখন এই প্রশ্নগুলোর বাইরে, স্থায়ী প্রশ্নের বাইরে আপনার আন্তর্জাতিকে আসার সম্ভাবনা সব থেকে বেশি সেটা হচ্ছে রিসেন্ট টপিকস। হ্যাঁ, রিসেন্ট টপিকসটা কেন? কারণ আপনার আন্তর্জাতিকের খবরের উপরে বা এই মুহূর্তে ওয়ার্ল্ডের গুরুত্ব যে জায়গাটা সেটাকে বেস করে প্রশ্নকর্তারা প্রশ্ন করেন। কারণ আন্তর্জাতিকটা তো আমাদের নিজস্ব বিষয় না, আমাদের বাংলাদেশের বিষয় না, আমরা ওইভাবে তাদের অতীত বর্তমান ভবিষ্যৎ ওইভাবে তো আমরা জানি না। তো দ্যাটস ওয়াই তাদের ওই ইস্যুগুলোই আমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করে যে এই মুহূর্তে ওয়ার্ল্ডের ওই গুরুত্বপূর্ণ দেশটাতে আমেরিকাতে কি ঘটনা ঘটছে। বলে যে আমেরিকার যে সব থেকে জনবহুল যে সিটি নিউ ইয়র্ক সিটিতে যে গত কয়েকদিন আগে আপনার হচ্ছে মেয়র ইলেকশন হইল, হ্যাঁ সেই মেয়র ইলেকশনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে যে আমেরিকার ইতিহাসে সর্বপ্রথম ওই নিউ ইয়র্ক সিটিতে একজন মুসলিম ব্যক্তি যিনি মেয়র হয়েছেন। এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং আমেরিকার মতো দেশ, ফলে সেখানে দেখা যাচ্ছে যে খ্রিস্টান ধর্মের মানুষের সংখ্যা বেশি, তো সেখানে একটা মুসলমান ব্যক্তি ওখানে নির্বাচিত হলেন, এটা একটা আলোচনার খোরাক জন্ম দেবে। এবং তিনি সর্বকনিষ্ঠ একজন মেয়র হিসেবে সেখানে নির্বাচিত, মাত্র 34 বছরে নির্বাচিত হয়েছেন সেখানকার জোহরান মামদানি। আপনারা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় পড়তেছেন আর কি, দেখতেছেন। তাহলে দেখেন এই ঘটনাটা কিন্তু আপনারা মোটামুটি জানেনই, অনেকেই জানেন, যারা একটু আপডেট থাকেন তারা জানেন। তার মানে আপনারা এখান থেকে সাম্প্রতিকে যে প্রশ্নগুলো হবে সেগুলো হবে গুরুত্বের বিচারে। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার সুদানে একটা ওই সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, সেখানে ওই সুদানের কোন জায়গাটাতে এই ধরনের সাম্প্রতিক দাঙ্গা হচ্ছে, অথবা ওই জায়গাটার নাম দিয়ে বলতে পারে যে এটা পৃথিবীর কোন জায়গায় অবস্থিত। তাহলে আমাকে কিন্তু ধারণা রাখতে হবে পৃথিবীর এই মুহূর্তে কোন দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। ধরতে পারেন 4-5টা জায়গা, 4-5টা জায়গার মধ্যে ওই নামগুলো দেখে আমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কার সাথে মিলে যেতে পারে। তাহলে আমাকে কিন্তু আপডেট থাকার জন্য ওই ফেসবুকের গ্রুপগুলো
বা আমাকে যে জবের যে ছোট ছোট যে বইগুলো বের হচ্ছে মাসে, সেগুলো পড়লেই আমি মোটামুটি একটা ধারণা পেয়ে যাব। তাহলে আন্তর্জাতিকের যে পড়াটা সেটা কিন্তু আমাদের খুবই কম। এখন আপনি বলবেন যে তাহলে কি আন্তর্জাতিক বই কিনবো না বা আন্তর্জাতিক পড়বো না? ব্যাপারটা হলো ভাই, দেখেন এই মুহূর্তে চাকরির বাজারে চাকরি পাওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। কেন? ওই যে বললাম, স্টুডেন্টের তুলনায় আমাদের পদের সংখ্যাটা অনেক কম। ফলে এখানে একটা নাম্বারও অনেক অনেক বেশি ভ্যারি করে। যদি ধরে নেন আপনি একটা প্রশ্ন পারলেন না, কিন্তু এত ইজি ছিল, আপনি জানেন যে প্রশ্নটা আমার পারা উচিত ছিল, তো দেখবেন যে ওই প্রশ্নটা যারা যারা পারতেছে আপনি তাদের থেকে অনেকটা পিছিয়ে চলে গেলেন, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? আমি যেটা সবাই পারে সেটা তো আমাকে পারতে হবে। দেন যেটা অনেকেই পারতেছে না, একটু বেশি হার্ড ওয়ার্ক করে সেই জায়গাটাকে অ্যাচিভ করতে হবে। যদি আমি সবার পারাটা পারি এবং দু একটা প্রশ্ন এক্সেপশনাল অ্যান্সার করতে পারি, দিন শেষে বিজয়ের হাসি কিন্তু তারাই হাসে আর কি। তো এখানে ওই আন্তর্জাতিক বিষয় বলেই এ কারণে আমাদেরকে পড়তে হবে। আর বাংলাদেশ বিষয়াবলীর গুরুত্ব তো আপনারা বুঝতেই পারতেছেন, যেখানে আমার সাধারণ জ্ঞানে সিংহভাগ নাম্বার থাকবে, তো সেটা আমাকে পড়তেই হবে। এখন এই বাংলাদেশ বিষয়াবলী আর আন্তর্জাতিক বিষয়াবলীর যদি সংক্ষিপ্ত সিলেবাস আমি আপনাদেরকে বলি যে কি কি আমরা পড়াই, তাহলে এখানে বাদ যাবে না কোনো কিছুই। কিন্তু বিষয়গুলোকে অভিজ্ঞতার আলোকে একটু কনসাইজ করতে পারছি আমরা, যে আসলে এতটুকু আপনাদের জন্য দরকার নাই, এতটুকু দরকার। মানে এই যে বাদ দেওয়াটা, একজন এখানে অভিজ্ঞ ডাক্তারের উদাহরণ দেওয়া যেতে পারে, যে যে আসলে প্রপার ডাক্তার, প্রপার সার্জন, সে অ্যাপেন্ডিক্স আর কিডনির মধ্যে পার্থক্য করতে পারবেন। তাকে যদি আপনি কিডনি কাটতে বলেন, সে কিডনি কেটেই বাদ দেবে, অ্যাপেন্ডিক্সে হাত দেবে না। আর যদি আনারই কোনো ডাক্তার হয়, আনারই কোনো ব্যক্তি হয় যার সার্জনের সার্টিফিকেট নাই, হ্যাঁ, তিনি শৈল চিকিৎসক, তাহলে কিন্তু তার জন্য অবস্থা খারাপ হবে। কেন? তিনি দেখবেন যে কিডনি কাটতে গিয়ে অ্যাপেন্ডিক্স কেটে ফেলছে। ফলে মানুষের অ্যাপেন্ডিক্স হচ্ছে এমন একটা অংশ যেটা শরীরে থাকলেও কোনো উপকার করে না, না থাকলেও কোনো উপকার করে না। অর্থাৎ এটা একটা অ্যাপেন্ডিক্স মানে কি, বর্ধিত অংশ, পরিশিষ্ট, এটা নিয়ে কোনো কাজ নেই। কিন্তু কিডনি আমার কি, প্রতিদিন আমাকে কিডনি সাপোর্ট করতেছে, আমার রক্তকে কি করতেছে, বিশুদ্ধ করতেছে, আমার শরীর থেকে যত ধরনের খারাপ ব্যাপারগুলো আছে সেগুলোকে সে রেচনতন্ত্রের মাধ্যমে বের করে দিচ্ছে। তার মানে কিডনি আমার খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনাকে কোনটাকে বাদ দিতে পড়তে হবে আর কোনটাকে আপনাকে পড়তে হবে, এই যে অভিজ্ঞতাটা, এটা একজন অভিজ্ঞ ডাক্তারের কাছেই থাকবে, এটা আপনার সহজে বুঝতে পারেন। তাহলে আমরা চেষ্টা করছি অ্যাপেন্ডিক্সগুলোকে বাদ দিয়ে শুধু কিডনির অংশটুকুকে রেখে আপনাদেরকে একটা সুন্দর গঠনমূলক কিন্তু সংক্ষিপ্ত প্রস্তুতি উপহার দেওয়া। তো সেক্ষেত্রে আমরা দেখবেন সাধারণ জ্ঞানের জন্য মাত্র 17টা লেকচার রাখছি। 17টা লেকচারের মধ্যে আমাদের মোটামুটি সাধারণ জ্ঞান এর বাংলাদেশ বিষয়াবলীটা কভার হবে। আন্তর্জাতিকের জন্য 8টা আর বাংলাদেশের জন্য, তাহলে আমি যদি বলি বিএ বাংলাদেশ অ্যাফেয়ার্স, এটার জন্য 17টা লেকচার, আর আইএ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য আমরা রাখছি হচ্ছে 8টা। তাহলে এই 8টা আর 17টা টোটাল আমাদের 25টা লেকচারের মধ্যে আমরা আপনাদেরকে সাধারণ জ্ঞানটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি। মোটামুটি যারা নিয়মিত ক্লাস করে, এই সিলেবাসটা বুঝে ধরে যারা ওই অনুযায়ী প্রস্তুতি নিতে পারে, পরীক্ষার হলে তার কাছে আনকমন কোনো প্রশ্ন থাকে না। যদি না সে কোনো ক্লাস মিস করে বা কোনো পড়াটাকে গ্যাপে ফেলাইয়া দেয়, তার জন্য ব্যাপারটা আলাদা। কিন্তু কেউ যদি নিয়মিত এই 25টা ক্লাস অ্যাটেন্ড করে এবং আমাদের যে দিক নির্দেশনাগুলো আছে সেগুলো ফলো করে, তাহলে দেখবেন আপনারা কভার করতে পারবেন। উদাহরণ দেই, আমি কিন্তু প্রথম যে লেকচারটা সাধারণ জ্ঞানে রাখছি বাংলাদেশ বিষয়াবলীর, সেটার নামটা আমরা রাখছি এরকম করে, শশাঙ্ক থেকে সিরাজউদ্দৌলা। হ্যাঁ, দুইজন ক্যারেক্টারের নাম দিয়ে আমরা এই অধ্যায়টা সাজিয়েছি। এরকম আপনার কোনো কোনো ব্যক্তির নোটে এত বড় সিলেবাসকে এক জায়গায় আপনার দেখতে পাবেন না। তারা সেগমেন্ট আলাদা করছে, মানে প্রত্যেকটা অনেকগুলো তথ্য। আমরা কি করছি, পারছি, চেষ্টা করছি আর কি, এর মধ্যে কমনও হয়ে যায়। তো শশাঙ্ক থেকে সিরাজউদ্দৌলা যেই চ্যাপ্টারটি, এটা হলো আমাদের শশাঙ্কের যদি আমি শাসনকাল ধরে নেই, 694 সে বসে সিংহাসনে, আর সিরাজউদ্দৌলা তিনি ক্ষমতা থেকে চলে যান হচ্ছে 1757 সালে। তাহলে গড়পত্তায় এই সময়টা হচ্ছে আমার প্রায় 1200+, 1250 বছরের ইতিহাস। তাহলে 1250 বছরের ইতিহাস আমরা কিন্তু মাত্র একটা লেকচারে আনছি। বুঝতে পারছেন? এই 1250 বছরের ইতিহাস মাত্র একটা লেকচারে। এখানে আমাদের শশাঙ্ক পরবর্তীতে যা যেসব ব্যক্তিগুলো ছিল আসছিল, তাদের সবাইকে নিয়ে আমরা কম বেশি আলোচনা করছি, কিন্তু যতটুকু না পড়লেই নয় ততটুকুই আমরা পড়ছি। এর বাইরে একটা ইনফরমেশনও পড়ি নাই, কারণ এটা মনে রাখা অনেক অনেক বেশি ঝামেলাপূর্ণ। বলো যে ভাই কি কি আছে, আপনি বলেন দেখি, আমরা পরে মিলাই দেখবো যে কোনো কিছু বাদ গেছে কিনা। দেখেন তো, শশাঙ্কের যেই শাসন আমল, সেই শশাঙ্কের শাসন আমলের পরে এখানে খুব সংক্ষেপে আমি বলতেছি, রাজধানী সব পরে পড়বো আর কি, এগুলো এলাবোরেট করবো।
তো শশাঙ্কের পরে একটা বাংলায় বিশৃঙ্খল অবস্থা দেখা যায়, যেটাকে আপনারা মাৎসন্যায় বলে অনেকে জানেন। তো শশাঙ্কের মৃত্যুর পরে যে মাৎসন্যায় হয়, সেই মাৎসন্যের অবসান ঘটিয়ে গোপাল বলে একজন ব্যক্তি পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, যেটা কিনা আপনার এই বাংলায় একটা স্থায়ী শাসন বংশ প্রতিষ্ঠা করছিল। তো সেই স্থায়ী বংশটা চলছিল 400 বছর ধরে, অর্থাৎ পালরা প্রায় 24 জন রাজা মিলে 400 বছর শাসন করেছে, যেটা ছিল বাংলার ইতিহাসে সব থেকে দীর্ঘ সময় শাসনকাল। এরপরে যদি আমরা দেখি শশাঙ্ক এই আপনার পালদের সর্বশেষ রাজা ছিল মদন পাল। এই মদন পালকে পরাজিত করে এখানে সেন বংশের শাসন শুরু হয়। সেনরা ভারতের দাক্ষিণাত্য থেকে আসছিল, তো তারা কিন্তু এখানে ওই দাক্ষিণাত্য থেকে এসে মোটা দাগে আরো এরকম 60-65 বছর ধরে তার শাসন করেন। হেমন্ত সেন, সর্বশেষ হচ্ছে আমার হলো কেশব সেন। তো সেন বংশের পরে এখানে আমরা শাসন করবে হচ্ছে, আপনারা জানেন, তুর্কিস্তান থেকে আগত একদল মুসলিম, যাদের নেতৃত্ব দিয়েছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তো বখতিয়ার খলজির যে প্রতিষ্ঠিত বংশ বাংলায়, এটি কিন্তু একটা মুসলমান শাসনের সূত্রপাত করে। তো এই বখতিয়ার খলজিরা বা খলজি বংশ শাসন করছিল আমাদের এখানে 1204 থেকে 1338 পর্যন্ত। তারপরে এখানে সুলতানি শাসনের সূত্রপাত হবে ফখরুদ্দিন মোবারক শাহ নেতৃত্বে, সেটা 1338 থেকে 1538। সেখানে অনেক সুলতান থাকবে, আলাউদ্দিন হোসেন শাহ, সিকান্দার, সবাই থাকবেন আর কি। এরপরে হচ্ছে আপনার সুলতানি আমলকে পরাজিত করে এখানে শাসন করবে আফগানরা। তাদের শাসনকাল অত্যন্ত ছোট ছিল, সেটি হচ্ছে 1538 থেকে 1576। তো সর্বশেষ আফগান শাসক দাউদ খান কররানীকে পরাজিত করবেন তৃতীয় মোগল সম্রাট, আমরা জানি আকবর দি গ্রেট। তো তিনি আসবেন 1576 সালে, রাজমহলের যে যুদ্ধ আছে সেই যুদ্ধে তাকে পরাজিত করা হবে, এবং তখন দেখা যাবে যে আপনার এই আকবর মুঘল শাসনের ভিত্তি স্থাপন করবেন বাংলায়। মুঘল শাসনের ভিত্তি স্থাপন করার পরে তারা মোটামুটি এখানে শাসন করবেন 1717 সাল পর্যন্ত। তার কারণ 1717 সালে আমাদের মুর্শিদ কুলি খান, যিনি কিনা নবাবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবেন, তিনি বলবেন যে আমি বাংলার স্বাধীন নবাব। তাহলে আমার নবাবী শাসন শুরু হবে। সেই নবাবদের মধ্যে আরো 4 জন নবাব শাসন করেন। সর্বশেষ নবাবটা হচ্ছেন এই সিরাজউদ্দৌলা, বাংলা, বিহার, উড়িষ্যার সর্বশেষ স্বাধীন নবাব। তাহলে দেখেন, আমরা কিন্তু এই মাত্র একটা লেকচারে প্রায় 1250 বছরের ইতিহাস আলোচনা করছি। তো আমরা নেক্সট সেশনে যাব, আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। হ্যাঁ, এরপর আবার একটা সেশন শুরু হবে। হ্যাঁ, সবাই যুক্ত হবে আশা করি। ওরা যে প্রশ্নগুলো করতেছে তুমি উত্তর দিচ্ছ। আচ্ছা, আমরা আরেকটা নতুন সেশনে আসছি। যারা আবার আমাকে দেখতেছেন বা শুনতেছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো দেখেন, আমরা কিন্তু একটা অধ্যায় নিয়ে আলোচনা করলাম, মাত্র একটা অধ্যায়। হ্যাঁ, তো দেখেন এই একটা অধ্যায়ে আমাদের আপনাদের কথাগুলো একটু শোনা যাচ্ছে, আপনারা একটু মিউট করে নিয়ে নেন। হ্যাঁ, আচ্ছা, যেখানে ছিলাম আর কি। দেখেন, এখন আমরা একটা ছোট্ট টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে ভূ প্রকৃতি। আপনাদের একটা ক্লাস ডেমনস্ট্রেশন দিচ্ছি আর কি, যে আমরা কিভাবে পড়বো আর কি। তাহলে কিভাবে বা এত মানে সুন্দরভাবে চেষ্টা করা হয় আপনাদেরকে বোঝানোর জন্য। তো দেখা যাক যে ভূ প্রকৃতি এই ছোট টপিকসটা থেকে কি রকম প্রশ্ন হয়। আমি আপনাদেরকে বলে দেই যে আপনাকে অনেক সময় জিজ্ঞাসা করে যে পৃথিবীর সব থেকে বড় মহাসাগরের নাম কি, অথবা সেই মহাসাগরের গভীরতম স্থানের নাম কি। হ্যাঁ, এরকম। অথবা বলতে পারে যে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতচূড়ার যে উচ্চতা, সেই উচ্চতাটা কত, বা তার নামটাই বা কি। তখন আমাদের এই জিনিসগুলো পড়ে ফেলি, আমরা মুখস্থ করি,
যে সর্বোচ্চ চূড়া হচ্ছে বিজয় বা তাজিং হ্যাঁ বিজয় বা তাজিংডং, যার উচ্চতা হচ্ছে 1231 মিটার, বা কোনো কোনো বই 1230ও আছে। তো এখন আমি কিন্তু ইনফরমেশনটা পড়লাম, কিন্তু আমার কিন্তু আদতে কখনো জানা হইলো না যে পর্বত কি, পাহাড় কি, টিলা কি, এই যে জিনিসগুলো। এখন এই যে পর্বত বলেন, পাহাড় বলেন, টিলা বলেন, সাগর বলেন, মহাসাগর বলেন, মালভূমি বলেন, মরুভূমি বলেন, উপত্যকা বলেন, হ্রদ বলেন, আপনার হচ্ছে বিল বলেন, হাওর বলেন, যত কিছু বলেন না কেন প্রত্যেকটার কিন্তু একটা করে সংজ্ঞা আছে। আমি যদি সেই সংজ্ঞাটা জানি, সেই সংজ্ঞার আলোকে আমি আইডেন্টিফাই করতে পারবো যেটা আসলে পর্বত না পাহাড়, সাগর না মহাসাগর, এই সাগরের মধ্যে পৃথিবীর বৃহত্তম সাগরটা কোনটা আর গভীরতম সাগরটা কোনটা, অথবা আমার বৃহত্তমটা কোনটা। তাহলে আমার কাজ কিন্তু সেগুলো মুখস্থ করে ফেলা, কিন্তু আমার একটা ধারণা যদি থাকে যে এইটা হলো সাগর, আচ্ছা বঙ্গোপসাগর, এটাকে কিন্তু আমি সাগর বলতেছি, বাট আপনারা যদি লিটারেলি দেখেন এটা কিন্তু আসলে কোনো সাগর না, এটা হচ্ছে একটা উপসাগর। তাহলে আবার উপসাগরের মধ্যে আবার ভাগ আছে, কেউ বঙ্গোপসাগর, হ্যাঁ এটার ইংরেজি হচ্ছে, ইংরেজিতে আমরা বলি বে অফ বেঙ্গল, তার মানে এটা হলো একটা বে। আবার যদি বলেন পৃথিবীতে আরেক ধরনের উপসাগর আছে, সেটাকে বলে আবার গালফ। এখন আপনাকে যদি প্রশ্ন করে ভাই দেখেন যে পৃথিবীর বৃহত্তম বে কোনটি, তাহলে উত্তরটা কিন্তু বে অফ বেঙ্গল। আবার যদি বলে পৃথিবীর বৃহত্তম গালফ বা উপসাগর কোনটি, তাহলে সেটার উত্তর কি হবে, সেটার উত্তর কিন্তু আবার আলাদা। আপনারা অনেকে জানি কি না জানি না, সম্ভবত আমি মুহূর্তে বই নিয়ে তো ক্লাস করি না আমি কখনোই, আপনারা জানেন আমি সবসময় আমার মেমোরাইজিং পার্টের উপরে নির্ভর করি। বাংলাদেশে খুব কম শিক্ষক আছে যারা আপনাকে এই মেমোরাইজিং অবস্থা থেকে ক্লাস নেয়। আমার যারা অফলাইনে ক্লাস করে তারা জানে আমি কোনো ক্লাসেই কোনো বই ধরি না, হ্যাঁ কোনো ক্লাসে আমার কোনো বই ধরি না, আমি মোটামুটি আমার স্মৃতিশক্তির উপরে আমি নির্ভরশীল, এবং এটার উপর থেকে আমি পুরো বই নিয়ে আলোচনা করি। দু একটা বিষয় স্কিপ করে ছাত্ররা জিজ্ঞাসা করে সে বিষয়ে ইনশাল্লাহ আমি প্রোভাইড করার চেষ্টা করি। তো আমরা অনলাইন ক্লাসটাও সেভাবেই করব। তো মেক্সিকান যেই সাগর আছে সম্ভবত সেই সাগরটাকে উপসাগরকে বলছি আমরা, গালফকে বলছি, সেটা হলো পৃথিবীর সব থেকে বড়। আমি এটা ভুলও হইতে পারে, আমি আপনাকে একটা জাস্ট উদাহরণ দিলাম যে বে আর গালফের মধ্যে পার্থক্যটা। তাহলে দেখেন এই ভূপ্রকৃতিটা যদি আমার জানা থাকে, বে কাকে বলে, গালফ কাকে বলে, এরপরে হচ্ছে আপনার ওই সাগর কি, মহাসাগর কি, উপসাগর কি, হ্রদ কি, উপত্যকা কি, হ্যাঁ এই এই জিনিসগুলো আমরা। তো আমি আপনাদেরকে শুরু করব হচ্ছে ভূপ্রকৃতির আপনার হচ্ছে মালভূমি দিয়ে। এটা আমাদের দেশে এইটার কোনো অস্তিত্ব নাই, এই জন্য আমরা ওইভাবে এটা শব্দটা শুনিও না, কিন্তু মালভূমিটা আমাদের তো জানা দরকার যে মালভূমিটা কি। এখান থেকে একটা প্রশ্ন আপনাদের পরীক্ষাতে হর হামেশাই আসে, আপনারা পড়ে মুখস্থ করেন, অনেকে পড়ছেন বা অনেকে পড়বেন, সামনে পাবেন, তখন দেখবেন বলবে যে আপনাকে পৃথিবীর ছাদ বলা হচ্ছে কাকে, পৃথিবীর ছাদ বলা হচ্ছে পামির মালভূমিকে। এবার যে পৃথিবীর ছাদ বলতে কি আমাদের মাথার উপরে কি তারা, হ্যাঁ একটু এই যে এই জায়গাতে একটা সংজ্ঞা আমাদের মাথায় চলে আসতেছে যে সমতল থেকে সম্ভবত তারা কি উঁচুতে আছে। তো মালভূমি হচ্ছে এমন এক ধরনের ভূপ্রকৃতিক অবস্থা। আচ্ছা ভূপ্রকৃতি শব্দটা কি ব্যাখ্যা করছি, করি নাই? তো দেখেন ভূ শব্দটা হলো মাটি, আর প্রকৃতি হচ্ছে বৈচিত্র্য বা বৈশিষ্ট্য। মাটির যে বৈচিত্র্য, বৈশিষ্ট্য, প্রকৃতি, নেচার, এটাই হচ্ছে আমাদের ভূপ্রকৃতি। তো আমাদের সারা পৃথিবীতে এই ভূপ্রকৃতিটা হলো দুই ভাগ, একটা হচ্ছে জল আর একটা হলো স্থল, তাই তো? যা কিছু হবে এই দুটার মধ্যেই হবে। তো আমরা জানি পৃথিবীতে প্রায় 70%-এরও বেশি জায়গা হচ্ছে জল, আর মাত্র 29%-এর মতো জায়গা হচ্ছে স্থল। মানে আমরা যে জায়গাগুলোতে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি সেটা মাত্র 29%, আর বেশিরভাগ জায়গাটাই কি জলের মধ্যে পড়ছে, এটা হচ্ছে আমাদের জলজ স্থল। তো এখন এই ভূপ্রকৃতির এই জল আর স্থল মিলিয়ে আমাদের এই জায়গাটা হচ্ছে ভূপ্রকৃতি। কারণ এই ভূপ্রকৃতির মধ্যে আমরা পড়তেছি কি নিয়ে, মালভূমি। আর মালভূমিতে সংজ্ঞায়নে বলতেছে যেটা একটা মানে এমন একটা জায়গা যেটা সমতল থেকে, অর্থাৎ আমাদের এই সমতল থেকে গড় উচ্চতা সেটা হলো আপনার হচ্ছে 300 থেকে 600 মিটারের মধ্যে। সমতল থেকে যদি কোনো একটা ভূমির উচ্চতা 300 থেকে 600 মিটার হয়, এবং এটা যদি একটা পাহাড়ি এলাকার মতো হয়, এবং সেই পাহাড়ের উপরে মানে একটু তরঙ্গায়িত অথবা সমতলের মতো যদি জায়গা হয়, তাহলে সেই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে মানে মালভূমি। মানে এটা হচ্ছে সমতল থেকে কি মানে উঁচুতে, এবং এই উঁচুটা জায়গাটা হচ্ছে তরঙ্গায়িত, তরঙ্গ বলতে কি ঢেউ, ঢেউয়ের মতো অথবা প্রায় সমতল, এরকম মানে সমভূমির মতো যে জায়গাগুলোকে, সেটাকে আমরা বলতেছি মালভূমি। তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু বাংলাদেশে ওই রকম কোনো মালভূমি নাই। তাহলে আমাদের এখন প্রশ্ন হলো যে মালভূমি বাংলাদেশে আছে নাই? বাংলাদেশে কোনো মালভূমি
নাই। এটা কিন্তু আমরা এমসিকিউতে 1 নম্বর পেয়ে গেলাম। আপনাকে যদি এখন সংজ্ঞাটা যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনার জন্য মনে হবে এই মালভূমি, পাহাড়, উচ্চতা হয়তো কোনো জায়গায় থাকলেও থাকতে পারে। তো আমাদের দেশে পাহাড়গুলোতে এরকম উপরে গিয়ে সমতল ভূমি নেই, আমাদের পাহাড়গুলো একটু খাড়া ঢালযুক্ত আর কি। ফলে দেখা যাচ্ছে যে সেখানে মালভূমির এরকম অস্তিত্ব আমাদের বাংলাদেশে কোনো জায়গাতে নাই। তো পৃথিবীতে যতগুলো দেশে মালভূমি আছে, হ্যাঁ, তাদের মধ্য থেকে একটা প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে যে এই পৃথিবীর ছাদ বলা হচ্ছে যে মালভূমিটাকে, সেটার নাম হচ্ছে পামির মালভূমি। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। এখন এই পামির মালভূমি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে তিব্বত নামক একটা চীনের অঞ্চল আছে সেটা, অর্থাৎ তিব্বত একটা দেশ কিন্তু এটাকে দখল করে রাখছে হচ্ছে চীন। তাহলে তিব্বত নামক যে জায়গাটা, সেই জায়গাতে একটা মালভূমি আছে, সেটা হচ্ছে পামির মালভূমি। তিব্বত হচ্ছে এমন একটা জায়গা যেটা সমতল থেকে, হ্যাঁ, সমতল থেকে প্রায় 16,000 ফুট উঁচুতে অবস্থিত একটা জায়গা। আমাদের যে সমতল, এই সমতল থেকে কত ফুট? 16,000 ফুট উঁচুতে অবস্থিত একটা জায়গা। চিন্তা করতে পারছেন? তাহলে পৃথিবীর এই যে এই জায়গাটা দেখেন আমাদের কি ঠিক মাথার উপরে আর কি। তো এই জন্য এটাকে আমরা বলছি পৃথিবীর ছাদ, মানে আমাদের মাথার উপরে মনে হচ্ছে আর কি, লিটারেলি। এটা একদম সরাসরি তো মাথার উপরে তো আমাদের আকাশ, তাই না? কিন্তু এইটা এমনভাবে ঢালু হয়ে আছে উঁচু জায়গায়, সেটা মনে হচ্ছে যেটা পৃথিবীর ছাদ। তাহলে আমরা এই যে পামির মালভূমিকে বলছি পৃথিবীর ছাদ, যেটা অবস্থিত কোথায়? তো অনেক আগে যখন মানুষের মধ্যে যোগাযোগগুলো উন্নত হয় নাই, তো সেই সময়টাতে কি হতো যে আমাদের যে সমতলের মানুষগুলো, সেগুলো কিন্তু এই যে উপরের দিকে যাইতে পারতো না। আবার এই যে উপরে যে মানুষগুলো বাস করতেছিল, যে মানুষগুলো, সে মানুষগুলো আবার নিচে নামতো না, কারণ এই তিব্বতের বেশিরভাগ মানুষই হচ্ছে বৌদ্ধিস্ট, মানে তারা বৌদ্ধ ধর্মের অনুসারী। আর বৌদ্ধ ধর্মের মানুষগুলো একটু যুদ্ধ বিগ্রহ, মাস গ্যাদারিং এগুলো অপছন্দ করে। তারা আসলে জীবকে দয়া করে, জীবের প্রতি তাদের যেই ধর্মমত আছে সেটাকে নিয়ে তারা টিকে থাকতে পছন্দ করে। তারা মনে করছিল যে পৃথিবীর হয়তো নিম্নের মানুষগুলো তাদের জন্য একটা বিপদের কারণ হতে পারে, হয়তো তারা আমাদের থেকে বেশি হিংস্র, আমাদের দৈনন্দিন জীবনের উপরে ঝামেলা আসতে পারে। তো তারা কখনোই কিন্তু এই নিচে আসতো না, আমাদের সাথে মিশতো না, আমরাও উপরে যাইতে পারি নাই ওই যে সীমাবদ্ধতার কারণে। তো সমাজে কিছু মানুষ থাকে যারা নেগেটিভ চিন্তা ভাবনা করে। যদি আপনি সিঙ্গেলি একটা ঘুরে ফেরার চিন্তা করেন, সমাজে দেখবেন হয়তো আপনাকে বলতেছে যে এই লোকটা খুবই মুডি, কারোর সাথে মেশে না। আবার কিছু লোক আছে পজিটিভও আছে, কিন্তু নেগেটিভ লোকের সংখ্যাই কি সমাজে বেশি। তো আমাদের এই জায়গাটা থেকে এখানে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়েছে তিব্বতের প্রতি। অনেকেই এই দেশটাকে তখন নিষিদ্ধ দেশ বলে ফেলছে আর কি। তাহলে আপনাকে যদি বলে পৃথিবীর কোন দেশকে নিষিদ্ধ দেশ বলা হয়, তাহলে নিষিদ্ধ দেশ বলতে আমরা তিব্বতকে বুঝাচ্ছি, যদি ওখানে নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড হয়েছে বলে এখন পর্যন্ত প্রমাণিত পাওয়া যায়নি। আমি বহু ঘাটাঘাটি করে দেখছি গুগলে, কিন্তু পাওয়া যায়নি। এখন যেহেতু তিব্বতটা নিষিদ্ধ দেশ হয়ে গেছে, তা তিব্বতের যে রাজধানী শহর আছে, সেই শহরটাকে আবার বলতেছি আমরা নিষিদ্ধ শহর আর কি, সরি, এটার নাম হচ্ছে লাসা। দেখবেন এই 3টা প্রশ্ন পরীক্ষাতে অনেকবার আসে, কিন্তু আমরা এই জিনিসটার মানে সংজ্ঞায়নটা যদি জানি, এখন কিন্তু এই 3টা জিনিস মনে রাখা আমার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কিন্তু আমি যখন পড়তেছি এটা পৃথিবীর ছাদ, কেন ছাদ, আমি কিন্তু এটা নিজেকে প্রশ্ন করতেছি না। আবার বলতেছে যে নিষিদ্ধ দেশ, আমি পড়ে ফেললাম কিন্তু প্রশ্ন করলাম না। নিষিদ্ধ শহর, সেখানেও আমি নিজেকে প্রশ্ন করতেছি না, বাট আমার প্রশ্ন করাটা উচিত ছিল যে এই জিনিসটা আসলে কি, কেন এটা হইলো। তখনই কিন্তু আপনার মাথায় ক্লিক করবে, জিনিসটা অনেক দিন পর্যন্ত মনে রাখতে ক্ষেত্রে সাহায্য করবে। আরেকটা জিনিস হচ্ছে তিব্বত হলো এমন একটা উঁচুতে অবস্থিত দেশ যে এখানে মোটামুটি এই দেশটার উপর দিয়ে কোনো প্লেন চলাচল করে না। কেন করে না? কারণ যে বায়ুমণ্ডলের যে চাপ, সেই চাপের ফলে এটা বিধ্বস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অক্সিজেনের যে স্বল্পতা, সে ধরনের নানাবিধ জটিলতার কারণে পৃথিবীর এই রোডটা দিয়ে কখনোই ওই রকম মোডে প্লেন চলাচল করে না। তিব্বত নামক যে দেশটা আছে সেটা, আপনারা যদি এয়ার ট্রাফিক বলে সার্চ দেন তাহলে দেখবেন যে ওই তিব্বত নামক দেশের উপর দিয়ে কোনো এয়ার ট্রাফিক আপনারা দেখতে পাচ্ছেন না। তার মানে মালভূমি সংক্রান্ত এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে পারে যে বাংলাদেশে তাহলে কি মালভূমি আছে? উত্তর হলো না, বাংলাদেশে মালভূমির ধরনের কোনো ভূমিরূপ আমরা পাই নাই। তো মালভূমির মতো আরেকটা ভূমিরূপ আমরা আলোচনা করব, সেটা হচ্ছে মরুভূমি। আমরা কিন্তু দেখেন এই যে সব শব্দগুলোই জানি, বাট এই শব্দগুলোর মানে সংজ্ঞা এবং শব্দগুলোর ব্যাখ্যা বিশ্লেষণগুলো একটু জানা জরুরি। তো দেখেন মরুভূমি শব্দটা শুনিনি এরকম কোনো পাবলিক আমাদের মধ্যে নাই, সবাই আমরা জানি মরুভূমি। এখন মরুভূমি কথাটা মাথায় আসলেই আমাদের মাথায় সহজ একটা জিনিস আসে যে অত্যন্ত বেশি তাপমাত্রা হবে, বালি থাকবে সেখানে। মরুভূমি মানে বালি, এ ধরনের একটা চিন্তা আমাদের মাথায় কাজ করে। হ্যাঁ, এটা
সত্য কথা যে মরুভূমি বলতে আসলে এই ধরনের ভূমিরূপটাকেই বোঝাচ্ছি আমরা। কিন্তু মরুভূমির যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় যদি আমরা যাই তাহলে দেখব যে মরুভূমির সাথে এক্সাক্ট বালি বা তাপমাত্রার সম্পর্কটা থাকলেও পুরোপুরি সত্য নয় ব্যাপারটা। এর সাথে আরো ব্যাপারটা, মূল ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ। মানে মরুভূমি হবে বৃষ্টির সাথে সম্পর্কযুক্ত একটা ব্যাপার। আপনার উদাহরণ দেই, এটা মরুভূমি হইতে গেলে কি হইতে হবে। মরুভূমি যদি কোনো একটা জায়গা হয়, ফার্স্ট যেই জিনিসটা তার বৈশিষ্ট্যের মধ্যে পড়বে, ওই স্থানে আপনার বছরে একটা বার্ষিক যে বৃষ্টিপাত আছে, আপনারা জানেন বার্ষিক একটা বৃষ্টিপাত হয়। সেটা আমাদের গ্রীষ্মকালে এক ধরনের হয়, বর্ষাকালে এক ধরনের হয়, শীতকালে আমাদের দেশে না হয় না বললেই চলে, কিন্তু গড়ে একটা বৃষ্টি আমাদের দেশে হয়। তাহলে গড় বৃষ্টিপাতটা যদি আমি ধরে নিই কোনো একটা জায়গায় 10 থেকে 25 সেন্টিমিটারের মধ্যে হলো, আমি বললাম যে ভাই বৃষ্টি আবার সেন্টিমিটারে কিভাবে মাপে? বৃষ্টি মাপার একটা যন্ত্র আছে, আপনারা যারা বিজ্ঞান পড়েন তারা জানেন যে রেইন গেজ বলে একটা যন্ত্র আছে, রেইন গেজ মিটার। তো এই রেইন গেজ মিটার দিয়ে আবহাওয়া অফিস আপনার বৃষ্টিটা পরিমাপ করে যে আজকে বাংলাদেশের ঢাকা বিভাগে যে বৃষ্টিপাতটা হলো সেটা 200 সেন্টিমিটার অথবা 500 সেন্টিমিটার অথবা 50 সেন্টিমিটার। হ্যাঁ, দেখি আমরা 4 দিন 5 দিন টানা বৃষ্টি হয় বাংলাদেশে, তখন আবহাওয়া অফিস বলে যে বাংলাদেশে এই 7 দিনে যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেটি প্রায় 500 সেন্টিমিটারেরও বেশি, তাই না? এরকম। তাহলে এই যে রেইন গেজ মিটার দিয়ে বৃষ্টির পরিমাপটা করা হয় এবং সেটা সেন্টিমিটার এককে প্রকাশ হয়। তাহলে 10 থেকে 25 সেন্টিমিটার যদি আমার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণটা, অর্থাৎ এক বছরে যদি 10 থেকে 25 সেন্টিমিটারের মধ্যে বৃষ্টিপাতটা হয়, এর মধ্যে এর বেশি হওয়া যাবে না, হ্যাঁ, কম হলে তো এর মধ্যে এটার কাছাকাছি থাকতেছে, তো দেখা যাবে সেই জায়গাটাকে আমরা বলবো মরুভূমি। তাহলে মরুভূমি হইতে গেলে একটা জায়গায় কিন্তু আপনার বৃষ্টিপাতের পরিমাপটা এখানে মুখ্য উপাদান হিসেবে কাজ করতেছে, নিয়ামক হিসেবে কাজ করতেছে। তাহলে এখন যদি বলেন ভাই বাংলাদেশে কি মরুভূমি আছে, আপনারা যারা একটু অ্যাডভান্স যারা পড়াশোনা করেন তারা জানেন বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে, গড় যে বৃষ্টিপাতের পরিমাণ সেটা হচ্ছে 203 সেন্টিমিটার। এটা কিন্তু গড়, কখনো আমাদের এখান থেকে বেশিও হয়, কখনো আবার এখান থেকে কমও হয়, আবার এর থেকে মাঝামাঝি জায়গাটা সেটাও হয়। তাহলে এটা গড় যে বৃষ্টিপাতটা সেটাই যদি আমাদের 203 হয়, তার মানে এটা আমাদের 400 500 এই ঘরেও যায়, আবার 200 150 এই ঘরেও থাকে। তাহলে গড় বৃষ্টিপাতটা আমাদের 203 সেন্টিমিটার। নিঃসন্দেহে বাংলাদেশে তাহলে কি নাই? মরুভূমি নাই। তাহলে মালভূমিও আমাদের দেশে দেখলাম নাই, মরুভূমি আমাদের দেশে নাই। আশা করি বুঝতে পারছেন। এখন এই মরুভূমিটার সাথে যেহেতু বৃষ্টিপাতের সম্পর্ক, তখনই আবার একটা ঝামেলা হলো যে পৃথিবীতে শুধু গরম অঞ্চলগুলোতেই যে বৃষ্টি মানে আপনার মরুভূমি হবে এর কোনো নিশ্চয়তা নাই। যেখানে যেখানে বৃষ্টি হয় না সেখানে সেখানেই মরুভূমি, আর সেটা যদি শীত প্রধান অঞ্চল হয় তাহলেও সেটা মরুভূমি। এই যে এখানে আশ্চর্যজনক একটা ব্যাপার দাঁড়াবে যে পৃথিবীতে মরুভূমি আসলে দুই প্রকার, একটা হলো শীতল মরুভূমি আর একটা হলো উষ্ণ মরুভূমি। তাহলে আপনি বলেন যে ভাই শীত আবার কিভাবে মরুভূমি হয়? তাহলে এখানে কিন্তু আমাদের ক্লিয়ার মাথায় ধারণা রাখতে হবে যে আসলে বৃষ্টির সাথে আমাদের মরুভূমির সম্পর্ক। তাহলে বৃষ্টিপাতের পরিমাণটা ওখানে 10 থেকে 25 সেন্টিমিটারে, কারণ ওখানে যে বৃষ্টিটা হয় বা হয় না, যেটুকুই হয় শীতকালের অঞ্চলগুলোতে, সেখানে আপনার সেই বৃষ্টিটা তুষার বরফ আকারে পড়ে যাচ্ছে। ফলে সেখানে তো আলটিমেটলি বৃষ্টি হচ্ছে না, দ্যাটস ওয়াই সেখানেও মরুভূমি। তো পৃথিবীতে আমরা যদি মরুভূমি বলি তাহলে মরুভূমি আমার দুই প্রকার, মরুভূমি দুই প্রকার, একটা হচ্ছে উষ্ণ মরুভূমি, আরেকটা হচ্ছে শীতল মরুভূমি। এখন এই উষ্ণ মরুভূমিগুলোর মধ্যে যদি আমাকে প্রশ্ন করে উষ্ণতম মানে কি সব থেকে বেশি গরম, হ্যাঁ, এরকম উষ্ণতম মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি, আপনারা সবাই জানেন। এবং আপনারা এই সাহারা মরুভূমিকেই আসলে মরুভূমির আইডল মনে করেন এবং মনে করেন যে এটাই আসলে মরুভূমি, এরকমই মরুভূমির নেচার হয়, মরুভূমির বৈশিষ্ট্য এরকমই হয়। কিন্তু মোটা দাগে উত্তরটা সঠিক হলেও কিন্তু এখানে ব্যাপারটা একদম এক্সাক্ট তা নয়। এখন যদি আপনাকে বলে শীতলতম মরুভূমি, তাহলে এটা হচ্ছে আমাদের এই যে একটা মহাদেশ আছে যেখানে কিন্তু মানুষ ওই রকম বাস করতে পারে না, তার নাম হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। এটা কিন্তু পৃথিবীর সব থেকে শীতলতম মরুভূমি। আপনারা জানেন এখানকার তাপমাত্রা -89°C, -89°C, অর্থাৎ একটা জায়গায় মানে এখানে 89°C মাইনাস, হিমাঙ্কের নিচে, মানে কল্পনা করতে পারছেন কেমন শীত হবে এখানে? তাহলে এখানে বৃষ্টি হয় না বললেই চলে, আর যতটুকুই বা হচ্ছে সেটা বরফ আকারে পড়ে যাচ্ছে। ফলে এখানে আপনার বৃষ্টির সাথে যেহেতু মরুভূমির সম্পর্ক, ফলে এটাও একটা মরুভূমি। এখানকার যে পুরুত্ব অর্থাৎ বরফের যে পুরুত্ব বলা হচ্ছে যে প্রায় কোনো কোনো জায়গায় 1 কিলোমিটার পর্যন্ত আপনি যদি গর্ত করেন তাহলে শুধু বরফই পাবেন, এতখানি পুরুত্বের জায়গা হচ্ছে আপনার হলো এই অ্যান্টার্কটিকা মহাদেশ। তাহলে আমরা উষ্ণতম মরুভূমির দিকে দেখলাম সাহারা মরুভূমি, যেটা আমাদের আফ্রিকার উত্তর আফ্রিকার মধ্যে পড়ছে,
উত্তর আফ্রিকা, যে আফ্রিকা মহাদেশের যে অঞ্চল উত্তর আফ্রিকার দিকে পড়ছে, এই উত্তর আফ্রিকার প্রায় 11টি দেশ জুড়ে, এটা 11টা দেশ জুড়ে। তাহলে উষ্ণতম মরুভূমি সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার 11টা দেশ, যেমন মৌরিতানিয়া, মরক্কো, হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার চাঁদ, হ্যাঁ, এইরকম 11টা দেশের মধ্যে পড়ছে হচ্ছে আমাদের এটি। এটা মোটামুটি এই গোটা আফ্রিকারও 31% জায়গা জুড়ে, অর্থাৎ আফ্রিকা মহাদেশকে যদি আমি 100% একটা আফ্রিকা মহাদেশকে ধরি, এর এই স্থলভূমিটা, তার 31% হচ্ছে এই মরুভূমি, সাহারা মরুভূমিটা। তাহলে ইমাজিনেশন করেন এটা কত বড় একটা মরুভূমি, অনেক বড় একটা মরুভূমি আর কি। এছাড়াও আপনার পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মরুভূমি আছে, গোবি মরুভূমি, থর মরুভূমি, কালাহারি মরুভূমি, এরপরে হচ্ছে তাকলামান মরুভূমি, সোনোরা মরুভূমি, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি। আমরা শুধুমাত্র দেখব এগুলোর অবস্থান কোথায়। তাহলে আমরা উষ্ণতম দেখলাম, শীতলতম দেখলাম, এবং মরুভূমি যে দুই প্রকার তার একটা ভালো ধারণা আমরা পেলাম, এবং আরেকটা ধারণা পেলাম যে বাংলাদেশে আসলে কোনো মরুভূমি নাই। তাহলে আশা করি মরুভূমি নিয়ে আমাদের একটা বিশাল বড় একটা ধারণা তৈরি হয়ে গেছে। এর আগে যেটা শুধু আমরা মুখস্থ করতাম এবং তখন ধরেই নিতাম যে পৃথিবীতে আসলে মরুভূমি বলতে আমরা ওই গরম অঞ্চলটা, মরুভূমি বালিময় একটা বৃক্ষহীন জায়গাকে বোঝাচ্ছি, কিন্তু বিষয়টা এক্সাক্ট তা নয়। এবার যদি আমরা দেখি মরুভূমির পরে আরেকটা গুরুত্বপূর্ণ ভূপ্রাকৃতিক জায়গা, আপনারা বলতে পারেন যে ভাই উপত্যকাটা কি। উপত্যকা নিয়ে যদি আমি আপনাদেরকে আলোচনা করি, এটার ইংরেজি অনেকে আপনারা জানেন, এটা বাংলাটাই আপনাদের জন্য কঠিন আর কি। ভ্যালি, যেমন আমাদের দেশে বলে যে ভেঙ্গি ভ্যালি, হ্যাঁ, তারপরে বলে কি সাঙ্গু ভ্যালি, এরপরে বলে কাপ্তাই ভ্যালি, বলি না আমরা। তাহলে ওই ভ্যালির বাংলাটাই হচ্ছে আমাদের উপত্যকা। তার মানে ভ্যালি যা, উপত্যকাও তাই। এখন এই উপত্যকা বা ভ্যালি জিনিসটা আসলে কি, এটা যদি আমি ব্যাখ্যা করতে যাই, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে পৃথিবীতে যে জায়গাগুলোতে উচ্চতাপূর্ণ জায়গা আছে, অর্থাৎ যেখানে আমরা পাহাড় বা পর্বত দেখতে পাই, সেই জায়গাগুলোতে বিশাল বিশাল পর্বতের মাঝে এই যে মাঝখানে এরকম একটা সমতল জায়গা, অথবা অনেক সময় সমতল না হয় এটা একটু এরকম নিচু হইতে পারে, গিরিখাতের মতো নিচেও নেমে যেতে পারে, কিন্তু এটা অপেক্ষাকৃত উঁচু না, নিচু জায়গা এবং সমতলের থেকে একটু নিচু যাইতে পারে। তো ওই যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতেই আমরা বলতেছি এটা হচ্ছে একটা উপত্যকা বা ভ্যালি। তাহলে এটা একটা পর্বত বা পাহাড় ধরলাম, এটা একটা পর্বত বা পাহাড় ধরলাম। তাহলে এখানে যে জায়গাটা আমরা পাইলাম প্রায় সমতল বা সমতল থেকে নিচু জায়গা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে উপত্যকা বা ভ্যালি। এখন প্রশ্ন হলো বাংলাদেশে কি এ ধরনের ভূমিরূপ দেখা যায়? উত্তর হলো হ্যাঁ, এরকম ভূমিরূপ দেখা যায়, কারণ বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম বলে যে জায়গাটি আছে সেই জায়গায় মোটামুটি এ ধরনের ভূমিরূপ হর হামেশাই দেখা যায়। তো এখানে আমরা বাংলাদেশ সংক্রান্ত যেহেতু পেয়ে গেছি, তার মানে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিকস। তাহলে উপত্যকা বা ভ্যালি বাংলাদেশে আছে, আর উপত্যকা বলতে পার্বত্য অঞ্চল বলে। এখন এমসিকিউটা এভাবে বলতে পারে যে আসলে বাংলাদেশে আমাদের উপত্যকা এই ধরনের ভূমিরূপ বাংলাদেশের কোন অঞ্চলে দেখা যায়। তাহলে আমরা কিন্তু যদি মানে আইডিয়া না থাকে যে উপত্যকাটা আসলে কি, তখন কিন্তু আমরা অপশানে আমাদের কাছে মোটামুটি 4টা যে অপশান থাকবে সেটাই মনে হবে যে হ্যাঁ এটা হতে পারে, এটা হতে পারে। কিন্তু আমার যারা স্টুডেন্ট বা আমরা যারা ক্লাসটা করতেছেন বা যারা একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করেন, তারা যখন সংজ্ঞায়ন দিয়ে পড়াশোনাটা করবেন, তখন আপনারা ধরে নেবেন যে উপত্যকা মিন্স এটা পাহাড়ের সাথে সম্পর্ক। তার মানে আমাকে এই বাকি যে অপশানগুলো আছে সেই অপশানগুলোর মধ্যে পাহাড় কোথায়, পাহাড়ি অঞ্চলটা কোথায়, সেটা আমি খুঁজে বের করবো, বাকিগুলো অটোমেটিক্যালি বাদ। তাহলে আমাকে এখানে দিয়েছে উত্তরবঙ্গ, হ্যাঁ উত্তর, আবার দিয়েছে আপনার হচ্ছে উত্তর পূর্ব অথবা দক্ষিণ পূর্ব, হ্যাঁ দক্ষিণ, এরকম অপশানগুলো দিল। তাহলে আমরা জানি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এটা হলো বাংলাদেশের দক্ষিণ অংশে অবস্থিত, আর তার মানে অ্যান্সার আমার দক্ষিণ, এটা সহজে করে ফেললাম। তাহলে আমাকে কিন্তু সংজ্ঞাটা এখানে কোনো বড় বেনিফিট করবে অবস্থানগত জানা, কারণ এগুলো অনেক সময় অবস্থানটাই আমাদের পরীক্ষাতে বেশি আসে, যেটা বাংলাদেশের কোন প্রান্তে, যে বাংলাদেশের চা বাগান, সিলেটের চা বাগানগুলো, তো বাংলাদেশের কোন অঞ্চলে বেশি হয়, তাহলে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলগুলোতে চায়ের বাগানগুলো বেশি দেখা যায়। বুঝতে পারছেন? তাহলে আমার কিন্তু এখানে সিলেট জানাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সিলেট যখন আমি জানতেছি তাহলে আমি বুঝতে পারবো যে সিলেট বাংলাদেশের কোন অঞ্চলে, ওটা উত্তর পূর্ব সীমান্তে, উত্তর পূর্ব অংশে। তাহলে খুব একটা এটা লেখা একটু মানে বোঝা যাচ্ছে না, তাই না? আচ্ছা, আলোর একটু প্রবলেম। আচ্ছা, আমি একটু বড় করে লেখার চেষ্টা করতেছি, তাহলে বুঝতে পারবেন। তাহলে এখন উপত্যকা থেকে আমাদের কি টাইপের প্রশ্ন হবে আপনাকে বলে দিয়ে দেখেন, পৃথিবীর
যেই একটা বড় উপত্যকা আছে সেটা অবস্থিত হচ্ছে আমার আমেরিকার ক্যালিফোর্নিয়া। হ্যাঁ, আমেরিকার ক্যালিফোর্নিয়াতে একটা উপত্যকা আছে, আমেরিকার ক্যালিফোর্নিয়া। আপনারা এই শহরটার নাম জানেন, কারণ আমেরিকার এটা সব থেকে বড় অঞ্চল ক্যালিফোর্নিয়া। তো আমেরিকার ক্যালিফোর্নিয়াতে একটা উপত্যকা আছে, এটাকে তারা নাম দিয়েছে ডেথ ভ্যালি। তো ডেথ ভ্যালি এটার বাংলা করলে কি দাঁড়াচ্ছে? মৃত্যু উপত্যকা। মানে এখানে গেলে মৃত্যু আপনার অবধারিত। কেন? কারণ এই যে ডেথ ভ্যালির যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের সমতল থেকে সব থেকে নিম্নতম জায়গা। আমরা জানি আমাদের পৃথিবীর সব থেকে নিম্নতম জায়গা আছে ওই প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রাঞ্চ, যেটার গভীরতা প্রায় 11 কিলোমিটার। তো সেইটা হচ্ছে আমাদের জলে, আর স্থলের মধ্যে সব থেকে নিম্নতম জায়গাটা হলো এই যে আমেরিকার ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা। এটা হলো পৃথিবীর নিম্নতম একটা জায়গা, পৃথিবীর নিম্নতম। এখন বলতেছে এটা আবার পৃথিবীর উষ্ণতম জায়গা, অর্থাৎ পৃথিবীর যে যতগুলো জায়গা আছে তার মধ্যে এটা একটা উষ্ণতম জায়গা, মানে তাপমাত্রা কি বেশি। এবং আরেকটা মজার ব্যাপার হলো এটা পৃথিবীর সব থেকে শুষ্কতম জায়গা। শুষ্ক মানে কি? যেখানে কোনো বৃষ্টি হয় না। তাহলে বৃষ্টি হচ্ছে না, নিচু জায়গা, আবার গরম বেশি। আরে ভাই, মানুষ বাঁচবে কিভাবে? তো তারা নামই দিয়ে দিয়েছে কি মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালি। মানে এখানে আসলে বাঁচাটা প্রায় অসম্ভব, অসম্ভবই একদম। কারণ এখানে আপনার ওই রকম বৃষ্টি হয় না, তাপমাত্রা বেশি, গাছপালা নাই, বৃক্ষহীন একটা জায়গা এইটা। তো পৃথিবীতে এরকম আরো অনেকগুলো আমাদের উপত্যকা আছে। যেমন পাকিস্তানের একটা বিখ্যাত উপত্যকা আছে, সেটার নাম হচ্ছে সোয়াত উপত্যকা। পরীক্ষাতে প্রশ্ন করবে যে সোয়াত উপত্যকা কোথায় অবস্থিত? এটা পাকিস্তানে অবস্থিত। তাহলে ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা কোথায় অবস্থিত? আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। এছাড়াও বাংলাদেশের যে উপত্যকাগুলো আছে সেগুলো তো আমরা পড়বই, আপনাদের সিরিজ বইও আছে, সব জায়গায় আছে। তো এটা আসলে খুব বড় ব্যাপার না, মনে রাখাটাই ব্যাপার। কিন্তু সংজ্ঞায়নটা যদি আমার ক্লিয়ার থাকে তো দেখা যাবে যে আমরা সুন্দরভাবে সেটি পড়ে ফেলতে পারবো। তাহলে উপত্যকা আমরা বুঝে ফেললাম। এবার আমরা আরেকটা মানে আপনার হচ্ছে ভূমিরূপ নিয়ে আলোচনা করতে পারি। সেটা হতে পারে লেক বা হ্রদ। ইংরেজিতে আমরা এটাকে বলতেছি লেক, বাংলায় বলতেছি হ্রদ। আমাদের দেশে আছে কিনা আমরা একটু পরেই সেটা বুঝতে পারবো, আগে আমরা ধারণা নেই সংজ্ঞাটা কি করে, কি বলে আর কি। তাহলে লেক বা হ্রদ যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার এমন এক ধরনের জায়গা যেখানে মোটামুটি আপনার এই চারদিকেই জল থাকবে। চারদিকে কি থাকবে? জল থাকবে। এরকম একটা জলাশয়কে বা মানে জায়গাকে আমরা কি বলবো? লেক বা হ্রদ বলবো আর কি। তাহলে আমাদের সংজ্ঞাতে আমরা কি পাইলাম? যে চারদিকে জল, চারদিকে জল, এরকম একটা জায়গাকে আমরা বলতেছি হচ্ছে লেক বা হ্রদ। এটা কিন্তু আমাদের প্রাকৃতিক ভাবেও তৈরি হতে পারে বা কৃত্রিম ভাবেও তৈরি হতে পারে। প্রাকৃতিক বলতে কি সৃষ্টিকর্তা অলরেডি এটা তৈরি করেই রাখছেন, অথবা আমরা কোনো একটা কারণে এটা প্রাকৃতিক জায়গা থেকে মনুষ্য সৃষ্ট বা কৃত্রিম ভাবে হইতে পারে। এখন আমরা সংজ্ঞাটা যখন ক্লিয়ার করলাম তখন আমাদের এখান থেকে প্রশ্ন হবে যে পৃথিবীর বৃহত্তম আপনার হচ্ছে হ্রদের বা লেকের নাম কি? তাহলে আমাদেরকে এটা একটু পড়ে নিতে হবে। বললাম যে পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম হচ্ছে কাস্পিয়ান সি। এটা কি? সে লবণাক্ত যে আপনার হচ্ছে হ্রদগুলো আছে। এবার হ্রদের পানিগুলো আবার দুই প্রকার হতে পারে, একটা হলো সুপ্রিয় অর্থাৎ স্বাদু পানি, আবার একটা হতে পারে লবণাক্ত। তাহলে লবণাক্ততার দিক থেকে বৃহত্তম আপনার হচ্ছে হ্রদ হচ্ছে এই কাস্পিয়ান হ্রদ। এরপরে যদি আপনারা দেখেন পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? তাহলে গভীরতম হ্রদের নাম হচ্ছে বৈকাল হ্রদ। কোথায় অবস্থিত? আমাদের রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে। এরকম আবার বললো যে পৃথিবীর সব থেকে সুপিরিয়র পানির বা আপনার হচ্ছে স্বাদু পানির বৃহত্তম লেকের নাম কি? তাহলে সেটার নাম হলো সুপিরিয়র হ্রদ। অবস্থিত কোথায়? বলে অবস্থিত হচ্ছে কানাডাতে। তাহলে এভাবে আমাদের প্রশ্নগুলো করবে। এখন আবার যদি বলে বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশে এরকম হ্রদ আমাদের আছে। যেমন কি আছে? যেমন হচ্ছে আপনারা দেখবেন যে কাপ্তাই লেক, কাপ্তাই হ্রদ। তাহলে কাপ্তাই হ্রদ নাম শুনিনি আমরা? সবাই নাম শুনছি। তো এই হ্রদটা কিন্তু আবার সৃষ্টিকর্তা বা প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, এটা কিন্তু মানুষ করলো। কখন করলো? এই যে আপনারা আপনাদের যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট আছেন তারা জানেন আমার বাংলাদেশের একমাত্র হাইড্রো ইলেকট্রিসিটি জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমাদের অবস্থান কোথায়? সেটা হচ্ছে এই কর্ণফুলী নদীতে যে বাঁধটা দেওয়া হয়েছে সেটার নাম হলো কাপ্তাই বাঁধ।
আর এই কাপ্তাই বাদ দেওয়ার ফলে কর্ণফুলী খরস্রোতা নদীর যে পানি বর্ধিত অংশ যখন নিচু অঞ্চলগুলোতে ডুবে গেল, ওইখানে যে লেকটার সৃষ্টি হলো সেটাই হচ্ছে কাপ্তাই লেক। এটা এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ কৃত্রিম লেক। এশিয়া মধ্যে, নট বাংলাদেশ, এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় কৃত্রিম লেক, অর্থাৎ মনুষ্য সৃষ্ট লেকগুলোর মধ্যে। কারণ বাংলাদেশে আমরা লেক পাইলাম, তো সেই লেকগুলোর মধ্যে কোনোটা আছে প্রাকৃতিক, আর কোনোটা আছে কি বগা লেক। বগা লেক হচ্ছে বান্দরবানে অবস্থিত, এটা একটা প্রাকৃতিক লেক। হ্যাঁ, আবার আমাদের মজা করে বলতে গুলশান লেক, এটাও আমাদের একটা লেক। তাহলে এরকম লেক বাংলাদেশে আছে। তাহলে আমাদের সংজ্ঞা আমরা ক্লিয়ার করলাম যে চারদিকে জল দ্বারা বেষ্টিত অঞ্চলগুলোকে আমরা বলি লেক বা হ্রদ। তো বাংলাদেশেও আছে, পৃথিবীতেও আছে। আমাদের এখন কাজ হলো বড় কোনটা ছোট কোনটা সেটা আইডেন্টিফাই করা, অবস্থানটা কোথায় সেটা জানা। আচ্ছা, এবার যদি আমরা দেখি পাহাড় বা পর্বত, এটা কাকে বলতেছে আর কি। তো পাহাড় এবং পর্বত, এই যে ভূমিরূপটা আছে সেটার গঠন প্রক্রিয়াটা যদি আমি আলোচনা করতে যাই, তাহলে আপনাদেরকে এটা একটু টেকটনিক প্লেটে যে ধারণাটা, ওইটা আরও দিতে অনেক টাইম লাগবে। আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আমরা যে পৃথিবীতে যে স্থলভূমিগুলোর উপরে দাঁড়িয়ে আছি বা জলভূমির যে জায়গা, এই যে জিনিসগুলো আমরা দাঁড়িয়ে আছি বেসিক্যালি কয়েকটা প্লেটের উপর। এই প্লেটগুলোকে আমরা নাম দিয়েছি টেকটনিক প্লেট। আর এই প্লেটগুলো সব থেকে বড় প্লেটগুলোতেই আমাদের এই বড় বড় মহাদেশগুলোর অবস্থান। এখন এই প্লেটগুলোর যে ব্যাপারগুলো সেগুলো হলো, এর নিচে যে আমাদের যে মাটি, এই মাটি মাঝে মাঝে কি করে, কম্পন করে। তাহলে মাটির যে কম্পন, এটাকে আমরা বলছি হচ্ছে ভূমিকম্প, আমরা সবাই জানি। ভূমিকম্পের ফলে এই প্লেটগুলো কি করে, ওঠানামা করে, কোনোটা উপরে উঠতেছে কোনোটা নিচে নেমে যাচ্ছে। কারণ আমাকে যদি আপনি নাড়াচাড়া করেন, তাহলে আমার একটা অংশ উপরে গেলে একটা অংশ নিচে গেলে, এটা তো খুব স্বাভাবিক। তাহলে পৃথিবীর এই টেকটনিক প্লেটগুলো যখন ভূকম্পনের মধ্যে পড়ে, তখন একটা প্লেট যখন নিচে আসে আরেকটা প্লেট যখন উপরে ওঠে, তখনই সেই জায়গাতে একটা সুউচ্চ ভূমির তৈরি হয়। তো সেখানেও কিন্তু একটা উচ্চতার ব্যাপার তৈরি হলো। এই উচ্চতা থেকেই আমাদের পাহাড় বা পর্বতের জন্ম, এটা একটা ব্যাপার। আরও একটা ব্যাপার আছে, এই যে প্লেটগুলো তার নিচে অনেক জায়গায় আছে হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। সুপ্ত আগ্নেয়গিরি কি, গলিত লার্ভা, অর্থাৎ গলিত আগুন, সেটাকে আমরা বলতেছি আগ্নেয়গিরি। তো ওই আগ্নেয়গিরি যখন ওই টেকটনিক প্লেটের আশেপাশে কোথাও ভূমিকম্প হয়, তখন কিন্তু আমরা যদি একটা গামলাতে অনেকগুলো পানি রাখি, তাহলে ওই গামলাটাকে যদি আমি এরকম ঝাঁকায় দেই, তাহলে পানিটা কিন্তু উপচে পড়ে যাবে। তো দ্যাটস ওয়াই ওই যে জায়গাতে আপনার আগ্নেয়গিরি আছে, সে জায়গাতে যদি ভূমিকম্প হয়, তাহলে আগুনটা ওইখানে ভিতরে যখন নড়াচড়া করে, একটা সময় যে দুর্বল অংশ আছে, ভূমিকম্প যেখানে সেখানে ফাটল হয়, ওই ফাটল বরাবর কিন্তু একটা সময় সেটা অনেক বেরিয়ে আসতে শুরু করবে আর কি, লার্ভা যেটাকে আমরা বলি। তো এই লার্ভা বেরোতে 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 একটা জায়গায় অনেক স্তূপ হয়ে যায়। এটাই যখন অনেক দিন যখন এক জায়গায় থেকে যাবে, তখন সেখানে কিন্তু একটা উচ্চভূমির জন্ম নেবে, তখন সেটাকে আপনারা হয় পাহাড় বা পর্বত বলতে পারেন। এছাড়াও পাহাড় পর্বতের আরও অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, কিন্তু আমি আপনাকে জাস্ট দুটো ধারণা দিলাম যে পৃথিবীতে পাহাড় এবং পর্বতের জন্মটা হয়েছিল কিভাবে। আমরা বলবো পাহাড় আর পর্বত কি একই না, সুউচ্চ যে ভূমিগুলো আছে সেগুলোকে আমরা হয় পাহাড় নয় পর্বত বলতে পারবো। কিন্তু সংজ্ঞাতে আমাকে ক্লিয়ার করতে হবে, যদি কোনো একটা জায়গার উচ্চতা সর্বনিম্ন 300 মিটার, সর্বনিম্ন কত মিটার, 300 মিটার, আর সর্বোচ্চ যদি 1000 মিটারের মধ্যে হয়, তাহলে সেটাকে আমি বলবো পাহাড়। পাহাড় হইতে গেলে তাকে সর্বনিম্ন কত মিটার হইতে হবে, 300, আর সর্বোচ্চ কত, 1000 মিটার। এর উপরে হওয়া যাবে না, এর নিচে হওয়া যাবে না। এটাকে আমরা বলতেছি হচ্ছে পাহাড়ের যে সংজ্ঞা সেইটা। তো সেই হিসাবে আমাদের দেশে পাহাড় আছে কিনা বলে, আমাদের দেশে তো অনেক পাহাড়ের নাম শুনছি ভাই। কি কি বলে, গারো পাহাড়, আবার নাম শুনছি কি বলে কুলাউড়া পাহাড়। হ্যাঁ, এরকম অনেকগুলো পাহাড়ের নাম আপনারা জানেন। তাহলে আমাদের যদি এই উচ্চতার যদি এই ব্যাপারটা এরকম হয়, তাহলে আপনারা দেখবেন এই সেখানে পাহাড় হবে। তাহলে বাংলাদেশে আসলে পাহাড় আছে। তাহলে আপনাদের যদি বলে বাংলাদেশের উচ্চতম পাহাড়ের নাম কি, তাহলে আমরা অনেক সময় যে বইগুলোতে পড়ছি, সিরিজ বইয়ে বলে আমাদের দেশের উচ্চতম পাহাড়ের নাম হচ্ছে গারো পাহাড়। তাহলে গারো পাহাড় পড়লেন, গারো পাহাড়ের ব্যাপারটা আমরা জানলাম যে পাহাড় হইতে গেলে সেটা 300 থেকে 1000 মিটারের মধ্যে হবে। তো বাংলাদেশে এরকম অনেক পাহাড় আছে, আছে না নাই? এর আবার অনেকে বলতে পারেন যে ভাই তাহলে 300 নিচে, এটাও তো একটা মোটামুটি উচ্চতা, 290, 280, 270। হ্যাঁ, সেটা হতে পারে। তো বলছে গড় যদি বাংলাদেশে কোনো একটা জায়গার গড় উচ্চতা, এখন কোনো জায়গায় 270 হইলো, আর কোনো জায়গাতে হলো 30। হ্যাঁ, আর মাঝখানে যতগুলো হতে পারে 250, 20, 30, যেটা হোক না কেন হলো। এটাকে বলতেছে যে বাংলাদেশে যে যেই ছোট ছোট যে জায়গাগুলো আছে যাদের উচ্চতা গড় হচ্ছে 30 থেকে 90 মিটারের মধ্যে, সেগুলোকে আমরা বলতেছি টিলা।
তাহলে সেটা হচ্ছে পাহাড় না, সেটা কি টিলা। তাহলে বাংলাদেশের টিলাগুলো কিন্তু দেখা যায় সিলেট অঞ্চলে, সিলেটের কিন্তু বেশিরভাগগুলো পাহাড় না, ওগুলো আসলে বেসিক্যালি টিলা, ওগুলোতে চায়ের আবাদ ভালো হয়, ওটা সুউচ্চ অত বড় বড় না। মোটামুটি আমাদের দেশে ইটের যে ভাটাগুলো আছে সেই ভাটাগুলোতে যে মাটি সংরক্ষণ করে আমরা রাখি ইট বানানোর জন্য, মোটামুটি ওই রকম একটা উচ্চতার ব্যাপারগুলো ওখানে দেখা যায়। তাহলে আমাদের পাহাড় হইতে গেলে লাগবে 300 থেকে 1000 মিটার। এখন এই জায়গাটাকেই যদি আমি একটু উচ্চতা বড় করে ধরি এবং সেখানে যদি এটা সর্বনিম্ন কত হয় 1000 মিটার, সর্বনিম্ন কত 1000 মিটার, এর উপরে আমার যত হয় হোক 1000 উপরে 2000, হ্যাঁ 3000, 5000, 10,000 যা হয় হোক সেটাকে আমরা বলবো পর্বত। তাহলে পর্বত হইতে গেলে তার সর্বনিম্ন উচ্চতা হইতে হবে 1000 মিটার, এর উপরে যত হয় হোক। যদি পৃথিবীতে যদি 10,000 বর্গ উপরে কিলোমিটার উচ্চতা সম্পন্ন কোনো জায়গা থাকে সেটাও হইতে পারে, কিন্তু আমার সর্বনিম্ন কত মিটার হইতে হবে 1000 মিটার, তাহলে আমি সেটাকে বলতে পারবো এটা একটা পর্বত। তো সেই হিসেবে বাংলাদেশে কি পর্বত আছে? হ্যাঁ বাংলাদেশে পর্বত আছে, বাংলাদেশে প্রায় 75টা পর্বত আছে। এর মধ্যে বান্দরবন জেলাটাই পড়ছে আপনার হচ্ছে প্রায় 73টি পর্বত, আর খাগড়াছড়ি জেলায় পড়ছে আমাদের, এগুলো আমি আবার পড়াবো এই জন্য আপনি ধারণা দিচ্ছি আপনাদেরকে, খাগড়াছড়িতে পড়ছে 2টা পর্বত। তাহলে বাংলাদেশের টোটাল পর্বতের সংখ্যা 75টা, এরকম উচ্চতা বিশিষ্ট 1000 মিটারের বেশি 75টা পর্বত আছে, যার মধ্যে বান্দরবনে পড়ছে হলো 73টা। এখন যদি বলে বাংলাদেশের ভাই সর্বোচ্চ পর্বতের নাম কি, ওই যে বললাম বিজয় বা তাজিংডং, উচ্চতা কত 1231। এখন এখানে দেখবেন ওই বিজয় বা তাজিংডং এর যে পর্বতটা আছে সেই পর্বতের এরকম অনেকগুলো ব্যাপার আছে এরকম। তো এইটার সর্বোচ্চ হলো 1231, এটা ধরে নিলাম 1100, এটা ধরে নিলাম 1000, তাহলে এটার কিন্তু আমার কোনোটাই কিন্তু 1000-এর নিচে না। আবার সর্বোচ্চ কি এইটা, তাহলে এটা হলো আমাদের একটা সর্বোচ্চ পর্বত, নাম দিয়েছি বিজয়। তো বিজয় পর্বতের এই যে বিজয় যে পর্বত তাজিংডং যে পর্বতটা, এটার আবার সর্বোচ্চ চূড়া হলো এটা 1231 মিটার। সেই হিসাবে আমি যদি আবার বলি ভাই পৃথিবীর সর্বোচ্চ বা এই উচ্চতম পর্বতমালার নাম কি, আপনারা এক কথায় সবাই জানেন পৃথিবীর উচ্চতম পর্বতমালা, আপনারা সবাই জানেন হিমালয়। হিমালয়কে আমরা কি বলতেছি পৃথিবীর উচ্চতম পর্বতমালা, অর্থাৎ এর উপরে কোনো পর্বতমালা নাই, তার মানে অবশ্যই সেটা 1000 মিটারের কি বেশি উচ্চতম। আবার সর্বোচ্চ বলছে মানে কি অনেক বেশি, সেটা হতে পারে 5000, 6000, 7000। তাহলে এখন আমি যদি এখানেই উদাহরণটা দেই উচ্চতম পর্বত, এখন উচ্চতম পর্বতের সর্বনিম্নটা অ্যাটলিস্ট কত হইতে হবে 1000 মিটার, তাহলে এটা ধরে নিলাম 3000, হ্যাঁ ওটা ধরে নিলাম হচ্ছে এই যে 8800 আপনার হচ্ছে 48 মিটার। তাহলে আমার কিন্তু এখানে সর্বনিম্ন 1000 আর সর্বোচ্চ কত 8048, তার মানে এটা পর্বতের সংখ্যা আমাকে বলছে যে এইটার গড় উচ্চতা করে আমি দেখছি পৃথিবীর যা যতগুলো পর্বত আছে তার মধ্যে গড় উচ্চতায় সব থেকে বড় কোনটা হিমালয়। এখন হিমালয়ের যদি আবার আপনাকে বলে যে হিমালয়ের সর্বোচ্চ চূড়ার নাম কি বা পৃথিবীর সর্বোচ্চ চূড়ার নাম কি, তাহলে কিন্তু সেটার নাম হবে এই যে এই চূড়াটা যেটা আছে সেটা, কারণ এর উপরে আর কোনো এরকম কোনো চূড়া আমরা পাই নাই পৃথিবীতে যে এর থেকেও বেশি উচ্চতা। তাহলে পৃথিবীর উচ্চতম পর্বতমালা হলো হিমালয়, আর হিমালয়ের উচ্চতম শৃঙ্গ বলা হচ্ছে এটাকে, মানে পাহাড়ের সর্বোচ্চ চূড়াটাকে বলে শৃঙ্গ। তাহলে উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, আপনারা সবাই নাম জানেন মাউন্ট এভারেস্ট। তাহলে এই মাউন্ট এভারেস্ট হচ্ছে এমন একটা জায়গা যে পৃথিবীতে যতগুলো পর্বত আছে এই পর্বতের যে সর্বোচ্চ যে চূড়া আছে তারগুলোর মধ্যে সব থেকে উঁচুতম জায়গা, এটার উচ্চতা হচ্ছে 8848 মিটার। প্রতি বছর হাজার হাজার মানুষ চেষ্টা করে এটাকে জয় করতে। আমরা জানি বাংলাদেশে এই মুহূর্তে এই পর্যন্ত 7 জন ব্যক্তি এটা জয় করছে আর কি। তো এরকম ভাবে আমাদের ক্লাসগুলো আমরা শেষ করব, আজকে সেশন প্রায় শেষের দিকে। তো আপনাদের অনেক প্রশ্ন হয়তো থাকবে, আপনারা আমাদের যে সম্মানিত ডিরেক্টর স্যার আছে উনি আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দিবেন, আপনারা আরো ধৈর্য সহকারে কিছুক্ষণ থাকবেন এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন। নেক্সট একটা সেশন আবার শুরু হবে, তখন আবার এটাতেই মোটামুটি শেষ করা যাবে আর কি। আপনারা একটু প্রশ্নগুলোকে আইডেন্টিফাই করেন, যে যেটা করবেন এক এক করে করবেন। তো ধন্যবাদ সবাইকে, আবার আশা করি আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি। আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো, একটু রেসপন্স করবেন একজন। আচ্ছা, আহ, স্যার হচ্ছে ক্লাস নিতে নিতে মোটামুটি অনেকটা সময় অতিবাহিত করে ফেলেছে। তো আসলে আমার হাতে সময় আছে মাত্র 3 মিনিটের মতো। তো আমি সংক্ষেপে আমাদের কোর্স বিষয়ে একটু জানাচ্ছি। অলরেডি আমাদের এই কোর্স বিষয়ে বিস্তারিত ভিডিও পাবলিশ করা হয়ে গেছে, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। এছাড়াও আপনারা যারা আজকে লাইভে যুক্ত আছেন বা আপনারা যারা জুম অ্যাপসের মাধ্যমে লাইভ ক্লাস করছেন, আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আমরা আছি এখানে। তো যেহেতু সময় সংক্ষিপ্ত, সেহেতু আমি কিছু তথ্য দিয়ে দিই, তারপরে আপনাদের যা প্রশ্ন আছে আপনারা আশা করি সেখান থেকে জানতে পারবেন। প্রথমে আমি আগে কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দিচ্ছি, যেন আপনারা লিঙ্কটা যদি শেষও হয়ে যায় বা সেশনটা শেষ হয়ে যায়, যেন এই লিঙ্ক কন্ট্যাক্ট নাম্বার থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে বাদবাকি ডিটেলসগুলো সংগ্রহ করে নিতে পারেন। এটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনারা কোর্স বিষয়ে বিস্তারিত আরও সকল তথ্য আপনারা জানতে পারবেন। আপনারা নাম্বারটা একটা স্ক্রিনশট দিয়ে নিন। আমাদের এই কোর্সটা হচ্ছে অনলাইন ব্যাচ, যেহেতু ট্রিপলি অনলাইন ব্যাচ, এখানে আমাদের কোর্সটা হবে হচ্ছে রাতে। সকল ক্লাস রাতে অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর থেকে। আনুমানিক সন্ধ্যা 7টা থেকে শুরু হবে, রাত্রি 10টা 30-এর মধ্যে একটা নির্দিষ্ট রুটিন অনুসারে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। আমাদের এখানে নন এবং ডিপার্টমেন্ট সবগুলোই পড়ানো হবে। টোটাল ক্লাস সংখ্যা থাকবে নন এবং ডিপার্টমেন্ট মিলে 420টারও অধিক। ঠিক আছে? তো আশা করি আমাদের যে সিলেবাস বা যে আমাদের কোর্স কারিকুলামটা রয়েছে, এই কোর্স কারিকুলামে যা কিছু রয়েছে সব কিছু যদি আপনি সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন, তাহলে আমাদের যে উপসহকারী প্রকৌশলীর যে পদটা রয়েছে, এই পদের জন্য যে কম্পিটিটিভ এক্সামটা হয়ে থাকে সেটা বিভিন্ন প্যাটার্নে হয়। বুয়েট প্যাটার্ন, বিপিএসসি প্যাটার্ন, ঢাকা পলিটেকনিক নেয়, মিস্ট নেয়, আইবিএ নেয়, বিপিএসসি নিচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি নিচ্ছে, বিজনেস ফ্যাকাল্টি নিচ্ছে, এছাড়াও নিজস্ব প্রতিষ্ঠানরা নিজস্ব কিছু প্যাটার্নে পরীক্ষা নেয়। সকল পরীক্ষার জন্য আপনারা প্রস্তুত হয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের এই কোর্সটা এমনভাবে আমরা ডিজাইন করেছি। আমাদের এই কোর্সটা মূলত ডিজাইন করা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত, এবং এই কোর্সের সাথে আমাদের যা যা পড়ানো হবে, যে সকল বই পড়ানো হবে, তা আমরা আস্তে আস্তে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যদি কারো আগে থেকে জানার প্রয়োজন হয়, আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করলে হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন। আপনাদের অনেকেরই থেকে প্রশ্ন আসছে কোর্স ফিটা কত। আমাদের এই কোর্স ফি হচ্ছে 5,500 টাকা টোটাল কোর্স ফি। এর মধ্যে হচ্ছে যদি আপনারা কেউ একবারে পেমেন্ট করে ভর্তি হতে চান, সেক্ষেত্রে টোটাল কোর্স ফি দাঁড়াবে হচ্ছে 5,000 টাকা, মানে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে একবারে পেমেন্ট করলে 5,000 টাকা দিয়ে আপনি এই কোর্সটা নিতে পারবেন। আবার অনেকে বলে যে আমি শুধুমাত্র ডিপার্টমেন্ট কোর্সটা নিতে চাচ্ছি, শুধু ডিপার্টমেন্টের ক্ষেত্রে ফি কত? শুধু ডিপার্টমেন্টের জন্য কোর্স ফি দাঁড়াবে হচ্ছে 4,500 টাকা। এক্ষেত্রে এককালীন পেমেন্ট করে একবারে আপনার কোর্সটা নিতে হবে। আবার অনেকের ইচ্ছা হচ্ছে শুধু নন ডিপার্টমেন্ট পড়বে, শুধু নন ডিপার্টমেন্ট যারা পড়বে তাদের জন্য কোর্স ফি হচ্ছে 3,500 টাকা। এটাও এককালীন পেমেন্টের মাধ্যমে আপনাদেরকে নিতে হবে। তাহলে আপনি এইভাবেই কোর্সটা ফুল কোর্সও নিতে পারবেন, শুধু ডিপার্টমেন্টও নিতে পারবেন, শুধু ননটাও নিতে পারবেন। এই হচ্ছে আমাদের ছিল কোর্স ফি। এছাড়াও আমাদের কোর্স বিষয়ে যদি আরও কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন হয়, আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাআল্লাহ কোর্স বিষয়ে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। আরেকটা কোশ্চেন আসছে হচ্ছে আমাদের রেফারেন্স বই হিসেবে কি কি থাকছে। আমাদের রেফারেন্স বই হিসেবে ডিপার্টমেন্টের জন্য থাকছে বাংলাদেশের সবচেয়ে বর্তমানে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয়ে আপডেট যে বইটা, সেটা হলো যে টেসলা এবং রেজোনেন্স। এই দুইটা বই আমাদের কোর্সে ইনক্লুডেড থাকছে। এরপরেও আমাদের সাথে আরও থাকছে হচ্ছে আমাদের বিগত 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে এবং ইংলিশ রাইটারের বই থেকে আপনার কোশ্চেন সংগ্রহ করে উপসহকারী প্রকৌশলী পদের জন্য যে সকল কোশ্চেন লাগবে, এরকম কোশ্চেনকে তুলে নিয়ে আমাদের একটা নিজস্ব শিট আছে। সেই সকল শিট আপনাদেরকে প্রোভাইড করা হবে পিডিএফ ফাইল আকারে। সেই শিটগুলো আপনাদের একদম A to Z কমপ্লিট করে দেওয়া হবে।
এই ছিল হচ্ছে ডিপার্টমেন্ট পার্টে থাকছে। আর নন পার্টের জন্য থাকছে হচ্ছে দীপ্তিমান বাংলা, বাংলার জন্য আমাদের যিনি বাংলার টিচার তিনি নিজে এই বইটার রাইটার, তিনি নিজে এই বইটা পড়াবেন, তিনি বাংলা ক্লাস নেবেন। ইংলিশের জন্য থাকছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম অথবা হচ্ছে মাস্টার, যে কোনো একটা বই আপনারা সংগ্রহ করলে পারবেন। এরপরে ম্যাথমেটিক্সের জন্য থাকছে হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ অথবা শাহিন বেসিক ম্যাথ, যে কোনো একটা বই আপনাদের সাথে থাকলেই হবে। এক্সট্রা করার জন্য আমরা ইন্ডিয়ান বিক্সটাকে সহযোগী হিসেবে রাখতে পারি। এরপরে হচ্ছে আমাদের জেনারেল নলেজ। জেনারেল নলেজের জন্য এইমাত্র আপনারা ক্লাস করলেন জিকে স্যার। জিকে স্যারের যে একটা নিজস্ব শিট আছে সেই শিট প্রোভাইড করবেন তিনি পিডিএফ ফাইল আকারে, এবং সেই শিটের পাশাপাশি আপনারা যে কোনো একটা সিরিজ বই সংগ্রহ করে নিয়ে সেখান থেকে প্র্যাকটিস করতে পারেন। যেরকম আপনার জর্জ MP3 হতে পারে, অগ্রদূত হতে পারে, প্রফেসর স্যার হতে পারে, যে কোনো একটা সিরিজ বই আপনার কাছে থাকলেই হবে। এই ছিল হচ্ছে আমাদের কি কি বই আমরা পড়ানো হবে। মূলত এইগুলো নিয়ে আমাদের কোর্সটাকে ডিজাইন করা। আশা করি আপনারা এই কোর্সে করলে যারা দেখা যাচ্ছে বিভিন্ন জটিলতার কারণে গাজীপুর আসতে পারেন না, বা দেখা যাচ্ছে এখন বর্তমানে পলিটেকনিকে পড়াশোনা করছেন কিন্তু চাচ্ছেন যে এখন থেকে সরকারি চাকরির জন্য প্রিপারেশন গ্রহণ করতে, তাদের জন্য মূলত আমাদের এই কোর্সটা খুবই উপকারী হবে। এছাড়াও যারা গাজীপুরে থাকেন অবশ্যই আমাদের অফলাইনে যেভাবে ক্লাস নেওয়া হয় আমাদের অনলাইনেও সেমভাবেই ক্লাসগুলো হয়। তো আপনারা অফলাইনে যারা পড়াশোনা করেন তারা তো অবশ্যই সৌভাগ্যবান। এরপরে যাদের সম্ভব হয় না তাদের জন্য মূলত আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, এই অনলাইন সেক্টরটা, আমাদের এই অনলাইন ব্যাচগুলো। আমরা চেষ্টা করি আমাদের সেবাটাকে সর্বোচ্চ দেওয়ার জন্যে। হয়তো যেহেতু অনলাইন সিস্টেম, হয়তো অনিবার্য কারণবশত অনেক সময় অনেক ধরনের প্রবলেম তৈরি হয়, তারপরে আমরা চেষ্টা করি সেটাকে ওভারকাম করে খুব দ্রুত তার সহিত সমাধান দিয়ে এই ক্লাসগুলোকে কন্টিনিউ করার জন্য। আমাদের এখানে সপ্তাহে 6 দিনই ক্লাস হবে এবং প্রত্যেক দিন 2টা করে ক্লাস হবে। এইভাবে আমাদের কোর্সটা মোটামুটি 7.5 থেকে 8 মাসের মধ্যে সুন্দরভাবে আপনাদেরকে গুছিয়ে দেওয়া যাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই কোর্সের প্রত্যেকটা লাইভ ক্লাস হবে এবং প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে। সেই ভিডিওগুলো যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদেরকে পার্সোনাল গুগল ড্রাইভের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এবং এই লাইভ ক্লাস যে 8 মাস চলবে, এর পরবর্তীতে যদি কোনো স্টুডেন্টের আবারও ক্লাসগুলো করার প্রয়োজন হয় সেক্ষেত্রে সে রেকর্ডেড ভিডিও দেখে ক্লাসগুলো করতে পারবে। সেই রেকর্ডেড ভিডিওর জন্য কোনো লিমিটেশন দেওয়া নেই, আনলিমিটেড অ্যাক্সেস, লাইফ টাইম অ্যাক্সেস বলা যায়। এবং আমরা এটা গর্বের সহিত জানাচ্ছি যে আমাদের বিগত 10টা ব্যাচ এইভাবেই চলে আসছে এবং খুব ভালোভাবে আমরা শেষ করতে পেরেছি। ইনশাল্লাহ এইভাবে আমাদের ধারাবাহিকতা চলতে থাকবে। আমাদের সাথে আরও নতুন প্রযুক্তি অ্যাড হচ্ছে দিনে দিনে। আমরা চেষ্টা করছি এই সিস্টেমটাকে আরও ডেভেলপ করার জন্য। সকলে ভালো থাকবেন। আগামীকাল আপনাদের ডিপার্টমেন্ট ফ্রি ক্লাস হবে। সেমভাবে আজকে যেভাবে যুক্ত হয়েছেন সেভাবে যুক্ত হতে পারবেন। আমাদের ওপেন লিঙ্ক থাকবে আগামীকালকে এবং আরও 2 দিন এক্সট্রা, মানে টোটাল 4 দিন আমাদের এইভাবে ফ্রি ক্লাস চলতে থাকবে। ইনশাল্লাহ ফ্রি ক্লাসগুলো করলে আপনারা আমাদের কোর্স সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন। আরেকটা কোশ্চেন হচ্ছে যে এই পেমেন্টের সিস্টেমটা যদি আমার ফুল কোর্সে আমি ইনস্টলমেন্টের মাধ্যমে দিতে চাই তাহলে কিভাবে আমরা পেমেন্টগুলো করব। ইনস্টলমেন্টের মাধ্যমে দিলে প্রথমে ভর্তির সময় 3,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। ভর্তির পরবর্তী মাসে 1,500 টাকা পে করতে হবে। তার পরবর্তী মাসে 1,000 টাকা। এই যে প্রথম 3 ধাপের মধ্যে আপনার কোর্স ফি পেমেন্ট করে আপনি কোর্সটা নিতে পারবেন। এইভাবে আমরা সিস্টেমটাকে রেখেছি। তো আশা করি সকলেই ভালো থাকবেন। আগামী ক্লাসে ফ্রি ক্লাসে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সকলকে আবারও এসএস জব কেয়ার অনলাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।